আমি এখনো বলছি রামকুমারকে রামকুমার নিজেই জানে না, আমি নিজেই জানি না। তুমি বুঝে দেখো, আজকে তো আমাদের সরকার অনেক কিছু করেছে, কিন্তু শিল্পীদের নিয়ে কত কিছু কতটা ভেবেছে। হয়তো আমার যখন খুব নাম হচ্ছে কাগজে টাগজে, কোনো আর্ট সমালোচক আমার উপর খুব লেখালেখি করছে, তখন হয়তো কোনো আর্টিস্ট সেই সমালোচক বলেছে রামকুমারকে নিয়ে এত মাতামাতি কি আছে, ও তো একটা খুব অশিক্ষিত ছেলে। হাত আমার না, তুমি যদি প্রেমিকা বলো, আমি যদি প্রেমিক হই, আমার যদি প্রেমিকা হয়, তাহলে হাত, এই হাত মাটি আবার কি, এ তো কুমোর পাড়ায় কুমোররা মাটির কাজ করে, পটারা মানে ভাঁড় বানায়, মাটির কোনো মূল্য নেই। এটা না আমি অনেকের মুখে শুনেছি। এই যে জেনারেশন শুরু হয়েছে বা এই যেটা দেখছো তুমি, এই সময় আমি তো সেভাবে কোনো স্কাল্পচারকে দেখছি না। একটা গ্যালারি আছে, তারাই ঠিক করে, আমি নাম বলতে চাই না, তারাই জানে কোন আর্টিস্টের আগ্রহ, কোন আর্টিস্টের আগ্রহ না। এটা কিন্তু কলকাতার অনেক আর্টিস্ট জানে। তারপরে মিনু আর আমি, তখন খুব ভালো লেগে যায়। মিনু ছাড়া আমার চলবে না, সারাদিন কাজ। মিনু আমাকে ছাড়া চলবে না, ওকে কত কিছু শিখেছি। ও কিছুই জানতো না, শুধু পড়াশোনা ছাড়া। পোড়া মাঠে ওই যে কার্বন, গাছের পাতার সেই কার্বন মুনাভা বা ওইটা, বা আকাশ মেঘের যে একটা থাকে, সেটা টেরাকোটায় পড়লে না, ওটা যতই হাই টেম্পারেচারে পোড়ানো হোক না কেন, ক্ষতি হওয়ার চান্স থাকে। এটা আমার যখন আমার স্ত্রীকে কেওড়াতলা শ্মশানে তোকে দাহ করা হয়েছে, যখন ইলেকট্রিক চুলিতে যখন ঢুকিয়ে দিয়েছিল, তখন সেটা আমার মাথায় ছিল। আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে, রবীন্দ্রনাথের গানটা কিন্তু খুব ভালো মানে, তখন সব শান্তি হয়ে যায়। আমরা এসছি আজকে হরিদেবপুর। আজকে যিনি শিল্পী রয়েছেন, আন্তর্জাতিক মানের টেরাকোটা একজন শিল্পী। বাংলার যে লোকশিল্প রয়েছে, সেই টাচটা তার মধ্যে রয়েছে। সেই ততটাই, সেই মানুষটাও সেই মাটির মতনই। যেহেতু মাটি নিয়েই কাজ তার মিডিয়ামটা শুধু মাটি নিয়ে। আমরা আজকে ওনার কাছে আসতে পেরেছি এবং আজকে ওনার গ্যালারি রয়েছেন, সেইখানে আমরা আসতে পেরেছি এবং ওনার সঙ্গে আজকে সারাদিন থাকার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব ওনাকে নিয়ে। উনি একটা অনেক বড় অধ্যায় জীবনের ৬০-৬৫ বছর কাটিয়েছেন শুধুমাত্র এই মাটিকে নিয়েই এবং তার শিল্প চর্চাকে নিয়েই। অনেক বড় অধ্যায়, মানে ওনাকে নিয়ে জানতে গেলে একটা দিনে জানা যায় না। তাও যতটা পারবো আমরা ওনার সাথে থেকে এবং ওনার সাথে বুঝে তারপর সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করব। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার, নমস্কার। অ্যাকচুয়ালি আমরা যেই জায়গাতে রয়েছি, সেই জায়গাটার এইটার নাম হচ্ছে গ্যালারি গ্যালারি মিনু। মিনি। আর অপোজিট সাইডেই আপনার রয়েছে বাড়ি। সুতরাং হ্যাঁ, কাজ আর থাকাটা একসাথেই চলছে। একসাথে। শুধু যে আমি কাজ করি তা না, আহ, আমার ফ্যামিলির সাথে বা শুধু মাটি নিয়েই যে আমি থাকি তা না, সবকিছুর মধ্যেই আমি থাকি, মিশে থাকি। আচ্ছা, আমি যদি একটু বোঝান আমাকে যে এগুলো অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা? গণেশ আমার একটা খুব খুব প্রিয় সাবজেক্ট বিষয়, ভাবনা। সাবজেক্ট একটা। আমি ছোটবেলা থেকেই গণেশ নিয়ে খুব কাজ করেছি। কত গণেশ বানিয়েছি আমি নিজেই জানি না। তো গণেশকে আমার পরিবারের একজন মেম্বার হিসেবে আমি মনে করি। তা সত্যি তোমরা যে সময় এসছো, সেই হ্যাঁ, সময় আমি গণেশ বানিয়েছি। তো এগুলো আমার ভালো লাগে। কোনো ভাবনা, কোনো জিনিস, অ্যা সেটা আমার দুটো জিনিস হয়। উম আমার বেঁচে থাকারও একটা তাগিদা থাকে। আমি যে একজন মাটি নিয়ে কাজ করি, কিন্তু তো আমার খেয়ে পরে বাঁচতে হয়। তার জন্য আমাকে তো কিছু করতে হয়। সেটা একটা দিক।
আর একটা ক্রিয়েটিভ, মানে যেটা নিয়ে আমার ভাবনা চিন্তা ভাবনা নিয়ে যে কাজ করি, তো সেটা আরেকটা দিক। এই দুটো দিক মিশিয়ে আমি আমার কাজের মধ্যে ডুবে থাকি। আর তুমি যে কাজ দেখছো এটাও সেম তাই। ঠিক, ঠিক, হয়তো আমার ভালো লাগার বশে আমি করছি। হয়তো দেখা গেল এটাও আমার একটা জীবিকা। গণেশ নিয়ে অনেকে এখন অনেক কাজ করে। ঠিক। গণেশ এমন একটা বিষয় ভাবনা, আর একটা সহজ বিশেষ করে মিডিয়ামটা তো আমার মাটি। মোটামুটি হ্যাঁ। মাটিকে মাটিকে আমি যা ইচ্ছা তাই করতে পারি। তাই না? একটা সব যেটা পাথর বা কাঠে হয় না। মাটিটা আমার কথা শোনে। হ্যাঁ? আমি মাটির কথা শুনি না। তো সেজন্য গণেশ নিয়ে প্রচুর অনেক আর্টিস্ট অনেক কাজ করে। সেদিক দিয়ে আমিও একজন। আমি ভালোবাসি গণেশকে নিয়ে কাজ করছি। তার মধ্যে একটা জিনিস যেগুলো নোন মানুষরা জানে আপনাকে নিয়ে, কমপ্লেন আছে তাদের, সেটা হচ্ছে আপনাকে কখনো আমাকে নিয়ে হ্যাঁ, কমপ্লেন কমপ্লেন আছে আপনাকে নিয়ে। আপনাকে কখনো কোথাও বাইরে দেখা যায় না। এটা কেন? মানে কেন আপনি এইভাবে একদম সবার থেকে বিচ্ছিন্নভাবে থাকেন? এটা জানতে পারি? হুম। তারপর আপনার জীবন নিয়ে আসছি আমি। এই শোনো সোমনাথ, আমি কিন্তু মাটি ভালোবাসি। মাটির মধ্যে যখন আমি থাকি, আমার ওই জিনিসটাই ভালো লাগে না। কোথাও গিয়ে কোনো এক্সিবিশনে, ইনোগ্রেশনে বা উম কোনো একটা ভালো জায়গায় যাওয়া, করা এগুলো আমার ঠিক আসে না। কারণ আমি মাটির মধ্যেই পড়ে থাকি। মাটিটাকে আমি আমার আমার ভালোবাসার একটা জিনিস হিসাবে না আমি সেজন্য আমি আর ওই দিকগুলোকে যাই না। আরেকটা জিনিস হয় কি, আমি কথার থেকে কাজটা ভীষণ ভালোবাসি। কথা খুব মানে কম আপনার কাজ বলে। কথা বলবে। হ্যাঁ, ওইসব আমার ভালো লাগে না। আমার এটাই বরাবর। আমি কে? এখন এ অনেকে জানে যে আমার কাজই আমার পরিচয়। ঠিক। এবার আমরা আসছি মেইন কথায়। সেটা হচ্ছে মেদিনীপুর থেকে আপনার উঠে আসা। হুম, ৮ বছর বয়স থেকে আপনি মাটি নিয়ে কাজ করছেন। হুম। তখন আমি হয়তো ৩য় শ্রেণী, মানে ওই ক্লাস ওই 3 এরকম। অনেক মিডিয়াম নিয়ে কাজ করতে পারতেন হ্যাঁ, হ্যাঁ, আপনি। হ্যাঁ, হ্যাঁ। মাটিটাই কেন? আমার জন্ম কিন্তু পূর্ব মেদিনীপুর, আচ্ছা, আ কন্টাই সাব ডিভিশন, খেজুরি বলে একটা থানা, কামারদা বলে একটি গ্রামে। ঠিক। আমি কৃষক পরিবারে কিন্তু আমার জন্ম। তো আমি জন্ম থেকে তো আমি মাটির সাথে মিশেছিলাম। আর আমি তোমাকে বললাম আগে যে আমার এই ৮-৯ বছর বয়স থেকে আমি মাটি নিয়ে কাজ করছি। হুম। তো সেই সময়, আজ থেকে ধরো ৫০ বছর আগে পিছিয়ে যাও, কিংবা ৪৫ বছর তো পিছিয়ে যদি যাই, তখন যে পরিবেশ, যে সময়, যে মানুষজন সব আলাদা ছিল, তাই না? আমি সেভাবেই বড় হয়েছি। আর সেই সময় অ্যা খুব অভাব অভিযোগের মধ্যে আমাদের সংসার ছিল। অভাবের এতে তাড়নায় একদিন আমি আমার বাবার হাত ধরে আমার, মানে কি বলে, কাঁথি শহরে, মানে কনটাইতে আমি চলে আসি। তো ১ম আমার জীবনটা কেটেছিল মানে এই মাটি নিয়ে। সেটা হচ্ছে আমি একজনের ওখানে আমি একটা রাখালের কাজ করতাম। তার কতগুলো গরু ছিল, সেই গরুগুলোকে মাঠে নিয়ে যাওয়া, করা। তারপরে আবার নিয়ে আসা, এটাই ছিল আমার ১ বছরের কাজ। তো ১ বছর আমি সেভাবেই কাটিয়েছি। ঠিক। আর সেই কাজের মধ্যে আমি আমার মাটি নিয়েও খেলা করেছি। হুম। ১ বছর বাদে আবার যখন আমি আমার গ্রাম, আমার বাড়ি ফিরে হ্যাঁ, আসি, সেই অভাব তখনও যায়নি। আমার পরিবারের কোনো এক মানুষ, তার এক আত্মীয় আমার এই কলকাতার কাছাকাছি বারুইপুর বলে একটি জায়গা আছে, হ্যাঁ, হ্যাঁ, বারুইপুরে হ্যাঁ। উনি খুব বড় পুলিশ অফিসার ছিল একসময়। তো উনার একটা দোকান ছিল, যখন উনি রিটায়ার করেছিলেন, তারপরে উনি একটা চায়ের দোকান করেছিল। আ সেটা হয়তো নামে চায়ের দোকান ছিল, কিন্তু ওটা একটি মদের দোকানই ছিল আরকি। সেখানে সব রকমের জিনিস, মানে গাঁজা, মদ, আফিং, মানে একটা সবকিছুই বাহ! পাওয়া যেত এবং ঠিক, নেশা ওপেন। ঠিক ছিল। হ্যাঁ, একদম ওপেন। আচ্ছা, তো আমাকে সেই পরিবারের একজন বলল, "তো বাড়িতে বসে কি করবে? চলো তোমাকে আমি ওখানে যাই। ওখানে তো কাজের মধ্যে থাকবে।" আ উনি একজন বিশ্বস্ত, মানে একজন খুব উম পরিচিত মানুষ চাইছে, ছেলে চাইছে যে ওইটাকে একটু দেখাশোনা করার জন্য। তো সে সময় বুঝতে পেরেছে সোমনাথ, তো আমাকে তো বাধ্য হয়ে আসতে হবে। কারণ একটা খিদের একটা তো থাকে, ঠিক, হ্যাঁ? ঠিক। তা আমি চলে আসি বারুইপুরে। তো এসে আমি বারুইপুরে এসে আমি এটা কত বয়সের নাগাদ এলেন আপনি? আর ধরো প্রায় ১৪ বছর তো হবে। ১৪ বছর ১৩ বয়সে? থেকে ১৪ বছর আচ্ছা, ১৪ বছর বয়সে চলে এলেন। চলে এলাম। আমার মনে হয়, হ্যাঁ, আমি যখন ছিলাম ১৩ বছর ছিল, আমি যখন আমার রাখালের কাজ করতাম। ঠিক। তার পরের বছর আমি চলে আসি। সেই সময় আমি দেখেছি ওই দোকানে এসে আমি কত রকমের মানুষ দেখেছি।
কত বিচিত্র, কত কত মানুষ, সে রাস্তার লোক থেকে শুরু করে, ভিখারি থেকে শুরু করে, খুব মধ্যবিত্ত মানুষ, সবাই আসছে। বাজারের মাসি, পিসি, রিক্শাওয়ালা, মানে কত মানুষের যে ক্যারেক্টার। আমি না মানুষের ক্যারেক্টার নিয়ে একটা সময় একটা আমি এক্সিবিশন করেছিলাম। সেই গ্যালারিটা উঠে গেছে। বৈতানিক বলে একটা গ্যালারি ছিল। তো সেই সময় কাজ করতে, করতে না ওখানে না একটি লোক, আমার একটা অভ্যেস ছিল কি কোনো দেয়াল-টেয়াল পেলে আমি একটু চক-টক দিয়ে, চকখড়ি দিয়ে একটু ছবি-টবি আঁকা। এগুলো আমার একটা নেশা ছিল। মাটি তো আর ওইখানে দোকানে পাই না। আমি তোমায় বললাম না যে ওখানে গাঁজা, আফিম, মদ সবকিছু পাওয়া যেত আর সবাই এটা ওপেন ছিল। আর উনি তো একজন খুব নামকরা পুলিশ অফিসার ছিলেন। তো কেউ তখন কি মানে পদস্থ ছিলেন না রিটায়ার্ড? না, তখন রিটায়ার হওয়ার পর উনি বুঝতে এটা পেরেছি, করেছেন বুঝতে এবং পেরেছি। আমাদের রিলেটিভ এর মধ্যেই একজন ছিল আচ্ছা, আরকি। আচ্ছা। সমাজে কাজ করতে, করতে সমাজ বিরোধীদের কাজ শুরু, হ্যাঁ? সেখানে একটি লোক, আমার একটা স্বভাব ছিল ওই দেয়াল কিছু একটু পেলেই ছবি আঁকা এসব। তো সেখানে আমি আমার দেয়ালে একটা ছবি এঁকেছিলাম। তখন যা হয় এখানে, আমি তো ছোটবেলায় দেখেছি আমার স্কুলের বইয়ের ছবি দেখে আমি কপি করতাম। ড্রইং করতাম। সেই ছবি একটা একটা দেয়ালে হয় না হ্যাঁ, হ্যাঁ। আগেকার সেই চায়ের দোকানের মতো, তার একটা সিমেন্টের দেওয়াল থাকে, হ্যাঁ, হ্যাঁ। সেখানে একটা চা কাপ প্লেট ধোয়ার একটা ঠিক, জায়গা ঠিক, ঠিক। থাকে, সেইখানে আমি একটা ছবি এঁকেছিলাম। এক ভদ্রলোক, উনি না খুব বয়স্ক, উনি না আফিং পাওয়া যেত ছোট, ছোট পুড়িয়ে ওটা বিক্রি হতো। তো এক ভদ্রলোক ওখানে ওই আফিংয়ের ঠিক দুপুরের দিকে আসতো। অনেক মানে আমি ২-১ বার দেখেছি কিন্তু আমি অত খেয়াল করি না। তো উনি আমার যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করেছিল যে, "এই ছবিটা কে এঁকেছে?" সোমনাথ পুরীর চাঁদ। হুম, নিশ্চয়ই, নিশ্চয়ই। ছবিটা কে এঁকেছে? হুম। যারা কাজ করে দোকানে তারা বলল, "সাহেবের পরিবারে একজন এসছে, ওই সব ছবি-টবি আঁকে।" তো সে একদিন সুযোগ করে আমাকে বলল, "তুমি এইসব ছবি এঁকেছো? তুমি ছবি এঁকেছো?" আমি বলছি, "হ্যাঁ।" তারপরে সে আমায় জানতে চাইলো যে, কি কেন? তুমি কোথায়?" তবে আমি তাকে বললাম যে, "আমার এই ফ্যামিলির একজন উম আত্মীয়, তার এই।" তো সে আমায় বলেছিল, আমার মনে আছে, বলছে, "তুমি এখানে এইসব কাজ না করে না, আমার একটা বন্ধু আছে, খুব নাম আছে তার খুব, হুম? কলকাতায়ও মাঝে, মাঝে আসে। সে খুব ভালো ছবিও আঁকে। তুমি তার কাছে আমি আলাপ করিয়ে দেবো। তো তুমি সেখানে কাজ করবে?" তো ওটাই তো আমার নেশা ছিল, ছবি আঁকা বা কিছু মূর্তি করা। আমি বললাম, "হ্যাঁ, করব।" তো উনি আমায় একটা টাইম দিয়েছিল যে, "তুমি বাড়ি যাও, ১৫-২০ দিন বাদে আবার এই বারুইপুর রেল স্টেশনে আসবে, আমিও আসবো। তোমাকে নিয়ে আমি কলকাতা আসবো।" ঠিক, হুম? ঠিক। যথারীতি আমি আমার গ্রামের বাড়ি গেলাম। আমার বাবা-মাকে বললাম। বাবা আবার আমাকে নিয়ে এলো বাহ! ওই টাইমে। আর সত্যি উনিও, তখন তো আসা যাওয়াটা একটা সমস্যা ছিল। গ্রাম থেকে শহরে হ্যাঁ, আসা। ঠিক দুপুরের সময় উনিও স্টেশনে এসেছিল। তা বাবা উনার হাতে আমাকে দিয়ে বাবা আবার গ্রামের বাড়ি ফিরে গেল। আমি উনার সাথে, আমার মনে আছে আমি ট্রেনে করে কলকাতা এসেছিলাম। আমার এখনো মনে আছে। অ্যা তখন ওই বালিগঞ্জ স্টেশনে ওই ব্রিজ হয়নি। তো তখন সন্ধে হয়ে গিয়েছিল। তো ট্রেন থেকে নেমে আমি তাকে হারিয়ে ফেলি। আর সেও আমায় খুঁজে পায় না, আমিও তাকে খুঁজে পাই না। বুঝতে পারছো তখন আমার ১৪-১৫ বছর বয়স। কি করব কিছুই বুঝতে পারছি না। পয়সা-কড়িও ছিল না। আমি হাঁটতে, হাঁটতে আমার মনে আছে উম দেশপ্রিয় পার্কের কাছে এসেছিলাম। আচ্ছা। কোথায় আর যাবো, সেইখানে আমি রাত্রিটা কাটাই। এখনকার সময় নয়। আমি আমি আজ থেকে ৪০ বছর আগেকার কথা বলছি। ৩৫ থেকে ৪০ বছর আগেকার ঘটনা বলছি। তখন ওইসব এত ছিল না পার্ক। তো যাক গে ওখানে রাত্রিটা কাটাবার পর যখন ভোর হলো তখন খিদে পেয়েছে, পয়সা-কড়ি নেই, কিছুই নেই। এই ইটের টুকরো, টুকরো দিয়ে একটা ছবি এঁকেছিলাম। তারপর দেখলাম তখনকার যে পয়সা অনুযায়ী ৫ পয়সা, ১০ পয়সা হিসেবে প্রায় ৳১ ৳১.৫ মতো হয়ে গেছিল। আপনি মানে নিচে এঁকেছিলেন? আরামসে, নিচে হ্যাঁ, নিচে এঁকেছিলেন? ওই ফুটপাত ছিল। আচ্ছা, তখন আচ্ছা। এত কটুয়া ছিল না, মাটিরও ছিল ঠিক, ঠিক। খানিকটা। বেশ আরামসে আমি খাওয়া-দাওয়া করলাম। আর এই ফুটপাতে চায়ের চা-টা নিয়ে খেলাম। সেদিনটা আমার ওইখানেই কেটেছিল। তার পরের দিনও আমি ওখানেই ছিলাম রাত্রি। তার পরের দিন না এক ভদ্রলোক আমার ওখানে এসেছিলেন। মানে সবাই যাচ্ছে রাস্তা দিয়ে, তো এক ভদ্রলোক আমায় জিজ্ঞেস করলো, আমি কেন, আমি এখানে চলে এসেছি, কি আমার পরিচয়? তো আমি তাকে বললাম যে এরকম হারিয়ে গেছি, ইয়ে হয়েছি। তো উনি সব শুনলো, শুনে বলল, "ঠিক আছে, তুমি চলো।" হুম? উনি আমায়
পাশেই থাকেন উনি। উনি নিয়ে এলেন। উনার স্ত্রীকে বললো। তো উনার স্ত্রীও খুব একজন স্কুল টিচার। হুম। আর উনিও একজন নামকরা কমরেড। আচ্ছা। সে সময়। পরে উনি তো আরো বড় মাপের মানুষ। আলাপ করিল আমি ওখানেই থেকে গেলাম। ওখানে সে সময় ওই পিরিয়ডে সিপিএম এর সময় যত ভালো, ভালো মানুষ আসতেন উনার কাছে। আমি অনেক বড়, বড় মানুষ মানে আমি খুব গুণী মানুষকে দেখেছি। অনেক বিভিন্ন মানুষের সাথে আমার তখন আরো ভালো পরিচয় হয়ে গেছে। বাহ! উনি করিয়ে দিত। রামকুমার এই ভালো ছবি আঁকে, ভালো মূর্তি করে, পরিচয় এ করে, করাচ্ছে। করে। এইভাবে করতে, করতে উম সেই সময় প্রায় ৬ মাস খানিক কেটে যায়। সেই সময় আমি একবার কাগজে দেখেছিলাম আনন্দবাজারে। এখনো আনন্দবাজারে দেখবে, আনন্দবাজারে না একটা সাইডে ডান সাইডে আর বাঁ সাইডে না একটা লম্বা করে একটা সাইড থাকে। সেখানে কিছু, কিছু লিখা থাকে। আগে যেগুলো থাকতো আমি দেখেছি সেগুলো কোনো ভালো লিখা বা কোনো কবি বা সাহিত্যিক বা কোনো আ শিল্পীর না জীবনীটা লিখা থাকতো। সোমনাথ তখন একটু এই কাগজ পড়া বা এইসব এগুলো তখন একটুকু মানে শহরের যে ব্যাপারটা না একটুকু এসেছে। একেবারে সেই গ্রামের সেই ছেলেটি নেই। তো আমি দেখেছিলাম সেখানে না লিখা ছিল চোখের আলোয় ফিদা হোসেন বলে একটা আচ্ছা। রাইটার লেখা ছিল। হ্যাঁ? তো আমি এটা পড়েছিলাম। কি হয়েছে স্যার? সরি। কেন স্যার? না আমি দেখেছিলাম সরি। না আমি দেখেছিলাম যে ওই যে ভদ্রলোক এনেছিল না আমাকে তো উনি কিন্তু মুসলিম ছিল। কারণ উনি একটা বয়স্ক মানুষ ছিল। তারপরে তখন উনার মানে বয়স যিনি এসেছিলেন প্রায় মানে যিনি কমরেড ছিলেন না যে না যাকে নিয়ে যে এসেছিলেন? আমায় নিয়ে এসেছিল যার জন্য যে আমি তোমায় বললাম আমি হারিয়ে গেল যে? নামটা হ্যাঁ, নামটা পরে বলছি। আচ্ছা, আচ্ছা। উনি বলেছিল যে আমার এক বন্ধু আছে তার নাম ফিদা হোসেন। আচ্ছা। হুম, আমি তোমার সাথে তার আলাপ করব। তারপরে আমি ওই কাগজে যখন দেখলাম তখন আমার মনে হয়েছিল যে ওই ভদ্রলোক মানে ফিদা হোসেনের সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য ওই ভদ্রলোক আমায় নিয়ে এসেছিলেন। আর উনার যে পোশাক-আশাক বা এদিকে আমি নিজেও বুঝেছিলাম উনি একজন মুসলিম ছিলেন। তারপরে যাক সেটা কেটে গেল। তারপরে আমি মানে বিভিন্ন মানুষের সাথে মিশেছি। কার সাথে না মিশেছি। কিন্তু আমার যে একটা জগৎ আমি সেটা নিয়েই থাকতাম মাঠে। স্যার আমার যেটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ, বলো। প্রশ্ন। আমি যখন এখানে এলাম, এখানে আমি স্টুডিওটা দেখতে পাচ্ছি চারিদিকে মেনু। হুম। এই উপর থেকে নিচ পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় মেনু শব্দটা রয়েছে। আমি জানতে চাবো। দেখুন আমি পার্সোনালি হয়তো জানি। কিন্তু আপনার মুখ থেকে পুরো আমরা তা জার্নি জানতে চাইবো। কে এই মিনু? কিভাবে আপনার পরিচয়? এবং এই যে গ্যালারি তার বানানোর একটু গল্পটা শুনতে চাই। মেনু আমি গ্রামের ছেলে, বয়স হয়ে যাচ্ছে 23 বছর। এদিকে আমার আমার শিল্পের নেশায় আমি আজ জাহাঙ্গীর, আজ বোম্বে, কাল কলকাতা মানে আমি আর গ্রামে যেতাম না। আর আমার বাবা-মা খুব গ্রামের মানুষ তো ওরা চায় ছেলে আমার ভাই আমরা ৫ ভাই সংসারে ৫ ভাই ৩ বোন, জি। মা-বাবা। তো আমার নিচের ভাইয়েরও বিয়ে হয়ে গেছে। তো আমার বাবা চেয়েছিল আমার জন্য আমার যাতে বিয়ে হয়। তো উনি যখনই আমায় ডাকতো আমি যেতাম। হয়তো কোথাও কোনো মেয়ে দেখেছে, আমাকে ডাকলো আমি চলে যেতাম। আমি বাবার কথা আমি না বলতাম না, বাবা-মার কথা। কিন্তু না আমার কোনো জায়গায় হয়তো ভালো লাগেনি। হয়তো এমন, এমন জায়গায় নিয়ে গেছে, সেখানে হয়তো সে ও হয়তো বাবা তো খুব সরল সিধা মানুষ ছিলেন। হয়তো ভেবেছে যে আসেইনি লোক। আমি আমার অন্য বন্ধুদের নিয়ে গেছি, মেয়ে দেখবো ওখানে। লাস্টে এইরকম ৪-৫ জায়গায় যাওয়ার পর আ শেষে আমার বাবা একটা জায়গায় বলল যে, "আমি একটি মেয়ে দেখেছি। এটা যদি না হয় মানে এটা একটু দেখতে এসো।" তা আমি গেলাম। মিনু আমি যার কথা বলছি ওর বাড়ি খুব সুন্দর জায়গা। কাজলাগড় আছে আমাদের পূর্ব মেদিনীপুরে কাজলাগড়। একদম রাজবাড়ি। আমি দেখেছি পুরনো রাজবাড়ি, সেখানে নারায়ণের মন্দির, দিঘি এখনো সব আছে। অপরূপ পরিবেশ। অপূর্ব সুন্দর পরিবেশ। দিঘির পাড়ে মিনুর বাড়ি, মানে ওর বাবা-মায়ের বাড়ি, ওদের বাড়ি। ওরা ৩-৪ বোন। আ মিনু মেজো। আর ও পাশেও কবি দ্বিজেন্দ্রলাল রায়ের স্মৃতিচিহ্ন আছে। মানে তখন রাজার মানে একটা বিরাট একটা তার সেই অনেক সে আ চন্দনপুকুর, দুধপুকুর মানে অনেক কিছু আমি আমি দেখেছি ওখানে। আমার খুব ভালো লেগেছিল ওই জায়গাটা। আর মিনুকে তখন আমার খুব ভালো লেগেছিল। ঠিক। খুব ভালো লেগেছিল এইজন্য ও দেখতে খুব একটা যে সুন্দর তা না। কিন্তু সুন্দর ওর একটা আমি ওকে স্কাল্পচার মনে করতাম। হুম?
কি সুন্দর তার, হয়তো মানে খুব ফর্সা নয়, কিন্তু তার গায়ের রং একটা শ্যাম বর্ণ, তারপরে তার চুল খুব সুন্দর, অনেক বড় চুল। মানে একটা না, একটা শিল্পী হয় না যে, আমি তো আমার বাবাকে বলেছিলাম সেদিন, আবার সেদিনই আমি চলে আসবো। আমি বাবাকে বলেছিলাম, বাবা তুমি না একটা সুন্দর মেয়ে দেখালে, আমি ওকেই বিয়ে করবো। বাহ! বাবা কি খুশি! বাবা আমার দাড়ি ধরে না ভীষণ আদর করছে। এই গ্রামের ভাষা তো, বাবু তুই আমার না কি আনন্দ দিলি, বাবা ভীষণ ভালো। হ্যাঁ, তারপর থেকে না আমি মিনুর বাড়ি যেতাম, যখন আমার কাজের ফাঁকে একটু হ্যাঁ, যেতাম। মিনু তখন অ্যাকচুয়ালি পড়াশোনা, জায়গাটাই এত সুন্দর প্লাস। আমার জায়গা পরিস্থিতিটা খুব সুন্দর, হ্যাঁ, ওদের ব্যবহার খুব ভালো। মিনু কিন্তু পছন্দ করতো না। আপনাকে এই পছন্দ না, করতো না? না ও পড়াশোনা নিয়ে থাকতো, ও এইসবের দিকে ওর খুব একটা ছিল না। মনে চাইতো, আমি দেখতাম খুব রাগ হতো বা এ হতো। কিন্তু তখন আমার তো মানে ওটা বলে না, মানে স্বর্ণযুগ বলে না, হ্যাঁ। টেরাকোটার মানে কেনা তখন। এই তখন আমার ওইসবের মাথায় ছিল না। আমি তখন কলকাতায় মাঝে একদিন যেতাম, থাকতাম, আবার খাওয়া দাওয়া করে আবার চলে আসতাম। এরকম প্রায় বছর খানিক চলে যাওয়ার পর একবার আমি গেছি। তো আসলে মিনুর বাবা, সবাই ঠিক ছিল, বাবার একটু অমত ছিল এই জন্য। ওরা তো দিঘি মানে একটা সুন্দর পরিবেশে বাড়ি, আর আমার বাড়ি গ্রামে আর একটা জায়গায়, সেখানে পুকুর ঘাট, এইরকম পাকার পুকুর ঘাট নেই। হ্যাঁ, তো ওর বাবার একটু অমত ছিল যে এই পুকুর ঘাটে বিয়ে দেবো আমার মেয়েকে, যদি কিছু হয়, মানে পড়ে টড়ে যায় বা কিছু হয়, মানে ওনার মত ছিল না। আর তুমি অলৌকিক বিশ্বাস করো? আপনি বিশ্বাস করালেই বিশ্বাস করব। হ্যাঁ, তো আমি না, আমার গ্রামের বাড়ি, আমি সে সময় আমি আমি পাকার মন্দির বানিয়েছিলাম, এখনো আছে। আমাদের গ্রাম, আমাদের যে কুল দেবতা হচ্ছে, মেদিনীপুরে তো শীতলা মাকে ভীষণ শীতলা মা। লোকে পছন্দ করে, কারণ কি, যেহেতু বসন্তের দেবী উনি। হ্যাঁ, আর মেদিনীপুর তো খুব গরমের জায়গা, ঠিক। এখন হয় না, কিন্তু আগে তো খুব বসন্ত হতো। যে জন্য লোক দেবতা হিসাবে, মানে আমি তো এগুলো নিয়ে একটু দেখেছি, মানে আমাদের মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে মানে শীতলা মায়ের খুব পুজো হয়। হুম, তো আমাদের কুলদেবী ছিল শীতলা। তো দেখে এসে আমার শ্বশুরমশাই খুব পছন্দ হয়নি। তো তারপরে থেকে ওনার খুব পক্স হয়, তখন হয় না ওই বসন্ত বা যাই কিছু, সেটা হয়েছিল। তো উনি তারপরে সব কি হয়েছিল আমি জানি না। তো উনি যখন একটু সুস্থ হলো, ওনারা সব চুপচাপ ঠিক করেছিল আমার একটা বিয়ে দেবে ওনার মেয়ের সাথে, কোনো কারণে। হ্যাঁ, কোনো হয়তো কিছু স্বপ্ন দেখেছে বা কিছু একটা, এটা আমি জানতাম না। বুঝতে পেরেছি, বুঝতে আমার পেরেছি। বাবা মা জানতেন। আমি একদিন গেছি এইভাবে, তো ওরা মানে বিয়ের সমস্ত কিছু ঠিক করেছে। মানে বিয়েটাও একটু অলৌকিক। হ্যাঁ, সেটাই মানে বলছি। এ মানে আপনাকে বিয়ে বিশ্বাস দেবার করবে না, জন্য আমার হাতে তখন ৳১২৫ ছিল। আমি ৳১২৫ আচ্ছা, বিয়ের পরের দিন ঠিক আছে, বাবা-মার কথা আমি তো না বলতে পারি না। ওরা, ওদের পরিবারের সবাই, বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন আমি আবার চলে এলাম, কারণ তার কয়েকদিন বাদে আমার জাহাঙ্গীরে এক্সিবিশন আছে এক্সাক্টলি। বোম্বে। তো চলে এলাম। তো তা প্রায় ৬ মাস কেটে গিয়েছিল। আমি আমার জগতের মধ্যে থাকি। মিনু, ও পড়াশোনা ছেড়ে দিয়েছে। কারণ বিয়ের পর সাধারণত গ্রামে না স্কুল-টিস্কুল ছেড়ে দেয় না হ্যাঁ, সব। ৬ মাস বাদে মিনু তার বাবাকে নিয়ে আমার এখানে আসে। তখন আমি ভাড়া থাকতাম। আচ্ছা। যেখানে বলছি না, হরিদেপুরে। তারপর থেকে মিনু আর যায়নি। আমার বিয়ের বৌভাত ৬ মাস বাদেই হয়েছে। আমি আমার গ্রামের বাড়িতে করেছিলাম। খুব হৈ হৈ রৈ রৈ করে। মানে অদ্ভুত সব আমার হ্যাঁ, সত্যি। লাইফ। খুব মজা। তো সেগুলো নিয়ে যখন আমি কাজ করেছি, তারপরে মিনু আর আমি, তখন খুব ভালো লেগে যায়। মিনু ছাড়া আমার চলবে না, সারাদিন কাজ। তারপর মিনু ও আমাকে ছাড়া চলবে না। ওকে কত কিছু শিখিয়েছি। ও কিছুই জানতো না, শুধু পড়াশোনা ছাড়া। তারপরে আপনাকে আপনাকে রান্না-বান্না ভালো থেকে লাগতে শুরু শুরু করল। করে আমি সমস্ত মিনুকে শিখিয়েছি। আর ওর কোনো শখ ছিল না, নেশা ছিল না। ওর একটাই নেশা ছিল, আমার সঙ্গে বসে, বসে গল্প করবে আর মাটি নিয়ে কাজ করবে। উনি মাটি পছন্দ করতেন? ওর একটা মিউজিয়াম আমি বানিয়ে না, না, রেখেছি। সেটা তো আমি এখন দেখছি। আমি তখনকার বলছি। ওই এখনকার কাজ, ও তো তখন থেকে ওইসব কাজ করছে। না, আপনাকে দেখে, দেখে করছে। হ্যাঁ, আমার কত কাজ ও ফলো করেছে। হ্যাঁ, আর তখন তো আমার টেরাকোটার একটা ভালো মার্কেট বলি না, সেটাই, মানে সেটাই। বাজার, তখন বিদেশিরা খুব আসতো শীতের সময়।
এলে ওরা না ছোট ছোট কাজ চাইতো, মানে টেরাকোটার কোনো ইয়ে ছিল না, মানে নিয়ে যাওয়ার কোনো ঝামেলা ছিল না, হাতে করে নিয়ে যাওয়াই যেত। আমি শুনেছি ওরাও নিয়ে যেত। তখন মিনু দেখতো, মিনু দেখে খুব রাগ হতো, তো তোমার কাজ বিক্রি হচ্ছে, আমার কাজ বিক্রি হয় না। ও তখন ছোট ছোট বানাতে শুরু করলো। ওর যখন বিক্রি হতো কি মজা, মানে ও খুব ছোট ছোট কাজ আমার দেখে দেখে, হয়তো আমার কোনো একটা কাজ বিক্রি হয়েছে, ও ওটাকে ফলো করতো, হ্যাঁ, কিন্তু ওর স্টাইল ছিল আলাদা। আচ্ছা, মানে আপনার প্রভাব ওখানে ভাবনাটা পড়েনি। হয়তো না, প্রভাব পড়ে। হয়তো বললাম তোমার ও হয়তো ওটা পারছে না, বললো ঠিক আছে তুমি আমাকে চা খাওয়াও কি খাবার নিয়ে এসো, আমি বানিয়ে দিচ্ছি। সেটা হয়তো একটু প্রভাব পড়েছে, কিন্তু ওর নিজস্ব একটা যে গ্রাম্য যে একটা শিল্প ঠিক। ভাবনা, সেটা মিলে আমিও ওকে অনেক সময় আমিও ফলো করতাম। ও যেমন আমায় করে, আমিও সেই সময় করতাম। তারপরে এইসব তো কেটে গেল সোমনাথ। ঠিক। এইভাবে আমাদের জীবন শুরু হয়েছিল। মিনুদিকে নিয়ে আমি যদি কথা বলি, সেটা হচ্ছে বলো। মিনুদির তো পছন্দ ছিল না তোমাকে, পছন্দ মানে কি? কিন্তু ও প্রেম কি আস্তে পড়াশোনাটা আস্তে কি মাটি থেকেই না, প্রেমটা না, কানেক্ট হলো? না, না। হ্যাঁ, তার আগে থেকে ৬ মাস যায়নি। তারপরে ও নিজে খুঁজে, খুঁজে জায়গায় চলে এলো ওর বাবাকে নিয়ে। তারপর ও আর আর যেতে কখনো চায় আর না। যায়নি। এখন আমরা যেখানে রয়েছি সেখানে পুরো তার, আমি আমাদের হয়তো অলৌকিক বিশ্বাস করি না হুম। এখন যদি বলা হয়, কিন্তু এটাও ঠিক যে হয়তো এই জায়গার মধ্যেও উনি রয়েছেন, ওহ! তাই না? তাই না? তোমাকে তাহলে আরেকটা কথা বলি। হ্যাঁ, এটা একটা পুকুর ছিল। এটা একটা বাঁশ বাগান, এখানে সব ক্যাম্প হতো। তোমাকে বলেছিলাম না যে মিনু চলে যাওয়ার পর এগুলো হুম, করেছি। হুম, মিনু চলে যাওয়ার পর আ ৬ মাস যায়নি। তারপরে আমি যে আর্কিটেক্ট যিনার সাথে আমার পরিচয় হয়ে গেল হুম। অদ্ভুতভাবে। মানে উনি তাহলে এটা দেখেননি? না, মিনু দেখেনি। এই যে মিনু মিনু স্ট্রাকচারটা এখন দেখছি কিচ্ছু দেখেননি? দেখেনি। আচ্ছা, আচ্ছা। মিনু কিছুই দেখেনি। কিন্তু আমার মনে হয় মিনু সব দেখছে, সব সব করাচ্ছে। নাহলে আমি আমার আমার কি ছিল? আমার কিচ্ছুই ছিল না। ঠিক। অত পয়সা ছিল না। তুমি দেখো ১ বছরের মধ্যে ২০২১ এ গেছে। ২০২২ এ আমি এটা করেছি। এই গ্যালারি সব কিছু। আর কি কাজ! তোমাকে আমি আমার ৪ ভাগের মানে ২ ভাগ কাজ তুমি আমার এখানে নেই। আর আমার জীবনে আমি কত কাজ করেছি আমি আমি নিজেই জানি না। আর এখন তো দেখছো কি আছে। প্রত্যেকটা মুহূর্তে না মিনু জড়িয়ে থাকে। জড়িয়ে আর থাকে। এটা আমি বিশ্বাস করি। আমি অনেক কিছু উপলব্ধি করেছি। হ্যাঁ? এবং উম মিনু যে এতদিন থাকবে না, এটাও আমি জানি। কিন্তু ওটা আমি কাজের মধ্যেই ভুলে যেতাম। এটা কি হঠাৎ করে আপনি মনে পড়ে জানলেন? গেছে। হ্যাঁ? কি করে জানলেন আপনি? কি করে জানো না? হ্যাঁ, যখন চলে গেল মিনু যেদিন, তখনই জানতে পেরেছিল। না কি কিন্তু করে তার জানলেন যে আপনি থাকবে সেটা না? আমি কেন বলবো? আচ্ছা, এরকম ফিল করতে পেরেছিলেন? হ্যাঁ, অনেক কিছু থাকে। ভাগ্যের একটা ব্যাপার থাকে না? সেটাও আমাকে অনেকে বলে, অনেকে প্রশ্ন করে, আ এত ভাবো, এত কাজ করো কেন? এই যে চলে গেছে চলছে। ঠিক আছে, যে চলে ঠিক, গেছে ঠিক। সে তো আর আসবে না। সেটাই। তা চলে যায়। দেখবে আমিও একদিন চলে যাব। তখন কেউ মনে পড়বে না। সেটা মেয়ের কথা না। কিন্তু একটা হয়তো জিনিস খুব ফিল করি আরকি। তখনই বানাই। দেখবে আমি কোনো কাজ বেশিরভাগ কাজের যে তুমি আমার দেখবে মিনুর ছাপ রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তার মুখ, তার শরীর, তার সবকিছু। ঠিক। হ্যাঁ, মিনু আমার কাছে একটা স্কাল্পচার ছিল। আমরা একটু আপনার চোখ দিয়ে দেখতে চাইবো পুরো আপনার গ্যালারি। হ্যাঁ, চলো। ঠিক। সোমনাথ, দেখো আগে তো এটা খুব ফাঁকা ছিল। হুম। এটা আমার বানানো একটা বাঁশ বাগান ছিল। এটা একটা পুকুর ছিল। তো মিনু চলে যাওয়ার পর না ওর খুব ইচ্ছা ছিল যে আর্টিস্টরা এসে এখানে ওয়ার্কশপ হয়, ক্যাম্প হয়, তাদের থাকার অসুবিধা হয়। হুম। ও খুব আমার সঙ্গে মানে অভিযোগ এটা করতো চেয়েছিল আরকি যে এটা। এটা কিছু একটা করুন। তো তারপর না আমি তারপর তো তোমায় বললাম ঠিক। যেভাবে হলো। তো সেই অ্যাডভেঞ্চারের জায়গা তুলে দিয়ে আমার নিজের পরিকল্পনা আমি কিভাবে একটুকু ছোট জায়গার মধ্যে একটা সুন্দর জিনিস তৈরি করব। এটা আমার মাথায় থাকে এবং বরাবর, কারণ এইগুলো না আমি নিজে কেন জানি না আমি নিজেই রপ্ত করেছি। হ্যাঁ, একা। আর তুমি দেখো আস্তে, আস্তে এটাই ছিল মিনু চলে যাওয়ার পর হ্যাঁ, আমার ১ম স্কাল্পচার। একজন মানুষ যখন চলে যায় সে তো কিছুই জানে না বা দেখতে পায় না। আমি হ্যাঁ, সেইজন্য আমার সিম্বলিটিটা দেখবে ঘোমটা দেওয়া হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। এটা অনেকে অনেক প্রশ্ন করেছে। কিন্তু আমি জানি আমার প্রশ্ন
উত্তরটা কি আমি নিজেই জানি। তো আমার না এই সিম্বলিটিটা সেই সময় থেকে আমার করা। আমার দেখবে ওই তোমরা যে ফেসবুক করো না, তার দেখবে সিম্বলিটি এরকম একটা ফেস আছে। ঠিক ঠিক হুম? তো এটা খুব দেখেছি সে সময় ফেসবুকে। তো জি এটা মিনু চলে যাওয়ার কয়েকদিন বাদে আমি এটা বানিয়েছিলাম। তারপরে তো আমি অনেক কাজ করেছি অল্প। তার আগে তো করেছি প্রচুর সেটাই কাজ। সেটাই এবার এই যে গ্যালারি দেখছো না, এটা তুমি জানো মুনমুন সেন। হ্যাঁ হ্যাঁ মুনমুন সেন খুব আমার খুব কাজ কিনেছে। উনার বাড়িতেও আমি একটা টেরাকোটার মন্দির বানিয়েছিলাম। তখন উনার মা বেঁচেও ছিল। হ্যাঁ? আচ্ছা তো তো উনি কিন্তু এই গ্যালারিটা ওপেনিং এ এসেছিল। আগেও আসতো, আচ্ছা কিন্তু আচ্ছা আমি যখন বললাম, বলল হ্যাঁ, মিনুদির গ্যালারি ওপেনিং করতে আসবো। উনি কিন্তু ওপেনিং বাহ করেছিল। হ্যাঁ? তো সেই সময় আমি এইটা এটা উপরটা হয়নি তখন। ঠিক এইটা হচ্ছে গ্যালারি যাতে কাজগুলো হ্যাঁ, এই দেখা যায় কাজগুলো দেখার জন্য আমি তোমায় নিয়ে এসেছি। দেখো এই এই যে কাজ দেখছো না, এসব মিনুর করা। ও মাদার অ্যান্ড চাইল্ড, ওর যে কনসেপ্ট ভাবনা আলাদা ছিল। আমাদের গ্রামে যে পুজো হয় না, ওই যে হ্যাঁ মেয়েরা বসে, কেউ ওই কংসা, কেউ ইয়ে বাজাচ্ছে, সেটা এই বলছি। পণ্ডিত মশাই, এই ঠাকুর মশাই যাচ্ছে। ও ওইটা দেখে এসে ওর মতো করে একটু করে বানিয়েছে। এইটা ওনার এটা স্টাইলাইজেশনটা style, কিন্তু ওনার অলরেডি রয়েছে না, হ্যাঁ এইটা যেমন আপনার, হ্যাঁ, এটা আমার। তাই না? হ্যাঁ, আমার। আপনারটা আলাদা, ওনারটা একদম আলাদা, একদম। মানে ধরা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আপনার কাজটা অনেকটা রাফ টেক্সচার রাখা রয়েছে হ্যাঁ। ওনার মধ্যে হ্যাঁ, এই যে গ্রাম যে না, ওই যে হ্যাঁ, মা মাছ জলে কাটছে। গ্রামে হয় না, ওই গ্রামে ওই যে বর্ষাকালে ধান পুঁতে, ধান খেতে পুঁতছে, মা কি মা অপূর্ব বাচ্চাকে চুলের কাজ সাথে করে। হাতটাকে নিয়ে এসছে। এসব হয়তো একটু ফলো করা, আমার হয়তো এগুলো ফলো করা, কিন্তু ওর হ্যাঁ। মতো কাজ করে। ঠিক 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 একটা গাছের তলায়, এই তো খুব ভালো লাগে। হ্যাঁ, দেখেন এটা খোলা নেই, হারমোনি বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, গাছ, সেখানে দু তিনটে পাখি মাটিগুলোকে বসে বসে না হয়তো বক বক করছে আমার সাথে, এটা হলো না, ওই হলো না, ওই না করছে, টিপে আর যাচ্ছে। এগুলো লাগাচ্ছে, এগুলো লাগাচ্ছে। তারপরে হয়তো ও ছেড়ে দিল, বলো একটু করে দাও তিন্নি বাবা। হ্যাঁ, আমার মেয়ের নাম তিন্নি, ও তিন্নির বাবাও বলে আমার ডাকলো। তো সেভাবে করে দাও, হয়তো আমি করে দিলাম। এগুলো না অ্যাকচুয়ালি হয় কি, টেরাকোটা অত খুব হার্ড ওয়ার্ক, এগুলো মেনটেন করা, এই করা। আপনার কাজ তো আরো বড় তাই না, হ্যাঁ, সেটা তো খুব নিয়ে ভালো কাজ, খুব ভালো। আপনার ওইভাবে তোলা, তারপর সেটাকে পোড়ানো অনেক কষ্টের এটা। সেটা তো দেখো, এখন তো আমার ২-৩ জন একটা ছোট্ট টিম আছে, যারা আমার, যাদেরকে না হলে আমার চলে না। সেটাই সেটাই হুম? তুমি তো দেখতে পাচ্ছ মাটি কিছুক্ষণের মাখা জন্য হোক এসে। বা ইয়েগুলো করা হ্যাঁ, হোক। মাটি হয়তো আমিও নিজে মাখতে পারি, কিন্তু আমি সেই সময়টা যদি আমি অন্য কিছু একটা বানাই, সেই জন্য আমার একটা ছোট্ট টিম আছে ২-৩ জনের, আমরা সবাই মিলেমিশে কাজ করি। আমি শুধু একটা প্রশ্ন করতে চাইছি এই মুহূর্তে দাঁড়িয়ে, এই যে ওনার কাজগুলো রয়েছে, যদি কেউ চায় যে আমি এখান থেকে 8টা কাজ নিয়ে চলে যাব, না, এগুলো আমার প্রিজার্ভ কাজ। হ্যাঁ আমি সেটাই এগুলো জানতে আমি, চাইছিলাম। মিনুর এই কাজ আমি কোনো, এটা এটা নট ফর সেল। ওখানে যে ওর মিউজিয়াম আছে, ঠিক। সেটা তো তুমি দেখবে কিভাবে আমি করছি। মানে আমার মনে হয় এগুলো আমি করছি না, ওই মিনুই করাচ্ছে। ঠিক। আমি জানতাম এটা, আর আমি শুধু আজকে- আপনাকে এসে প্রশ্ন করলাম, আমি জানতাম এটা। আজকে আমি কোনো পরোয়া করি না। অনেক আর্টিস্টরা ভাবে না, কি করে চলবে, কি করে ছবি বিক্রি করব, কি করে কাজ বিক্রি করব। আপনার কোনো পরোয়া নেই। আমার কোনো আর এখন ভাবনা, সেই ভাবনা কয়েক বছর হলো নেই। বরং আমি অনেককে আরো করি, উৎসাহ করি, তোমরা ঠিক, কাজ করো, ঠিক। করো। এখানে জল থাকতো, এখন জলটা মেনটেন হয় না। ওটাও আমার বানানো। ওখানে মানে এখন কাঠবিড়ালি বাসা করেছে, কিংবা ঠিক। এটাও সবকিছু। এটাও ওর যে সাইন ছিল না, মিনু, হ্যাঁ হ্যাঁ ও ইংলিশে ইংলিশ আর বাংলা এম মিলিয়ে। আর লিখতো না, বাংলা ইংলিশে লিখতো। আমি ওর মিনু বাংলা এরকম একটা ছিল, মিনু ও নয়াসি দন্তনে হস্য, হ্যাঁ আর ইংলিশে ছিল MINA। ঠিক ঠিক তো সেটাকে আমি মিনু এভাবে করে মার্জ করেছেন মার্চ ওটাকে। করেছি। এটা এটা হচ্ছে আমার, আপনার- এটা হ্যাঁ। আমার ছোট্ট মানে মাটির কাজের অফিস। এখানে আপনার কি কাজ হয় বসে? এখানে আমি বসি, আমার যারা আছে কাজকর্ম নিয়ে কথা বলি। হ্যাঁ, সেটা অফিস একটা। এটা আমার অফিস বলতে। এই অফিসের মধ্যে আমি এটাও দেখছি হ্যাঁ। আপনার স্কেচ রয়েছে। হ্যাঁ, এগুলো সব ভালো। এদের সংসদ ভবনের জন্য আমি স্কেচ করেছিলাম, ড্রয়িং, মডেলও করেছিলাম। কোনো কারণে হয়তো কাজ হয়নি, আচ্ছা, বা আচ্ছা। কোনো আমি কোনো কাজ করার আগে আগে ড্রয়িং করে নেই। হ্যাঁ, দেখাই
তো কিছু নেই হয়তো এখানে, কিন্তু সেই সবগুলো আমার এখানে আছে। ঠিক ঠিক। এইটা না খুব একদম ভর্তি ছিল কাজ আর কি। এই এখান থেকে রিসেন্টলি বিবেক ওনার এই কাজ, সব কাজ নিয়ে চলে গেছে। আসলে উনি না আমার ভীষণ কাজ ভালোবাসে। আমার কেন জানি না, উনি আমার কাজকে ভীষণ ভালোবাসে। এত লোক দেবদেবীর কাজ আপনি বেশি করেন কেন? আমি আগেও বলেছিলাম না, আমার জন্মগ্রাম বাংলায়। ঠিক, আর লোক দেবতা, লোক দেবী নিয়েই তো আমার মেইন বিষয় ছিল। একদমই তাই। তো আমাকে ভীষণ টানে। সবাইকে বলতে চাই যে গ্রামেও একরকম দেবদেবী আছে, শহরে মানুষ জানো। ঠিক। আমরা গাছের কাছে হয়তো মানত করি, হ্যাঁ। করি, পুজো করি, গাছে সুতো বাঁধি, ইয়ে করি। এটা তো একটা লোক দেবতা, হ্যাঁ? আমরা বিশ্বাস করি। আমি তো অনেক কিছু বিশ্বাস করি। তো সেই জন্য হ্যাঁ, আরেকটা জিনিস আছে সোমনাথ, যেটা হচ্ছে আমি মাইথোলজি নিয়েও কাজ করি খুব। দেখো আমি ইন্ডিয়ান অর্ধনারীশ্বর। মাইথোলজি, হ্যাঁ, অর্ধনারীশ্বর বানিয়েছি। ভেঙেছি, জানো? কাজকে ভেঙেছি। মানে ভেঙে হয়তো তুমি দেখবে অনেক কাজ আছে ইন্ডিয়ান মাইথোলজির উপরেই কাজ। মূর্তি বলো বা যাই বলো। ঠিক। কিন্তু তাকে এমনভাবে ভেঙেছি, হয়তো সেখান থেকে কিছু একটা সৃষ্টি করেছি। যেটা না দুটো মিশে আছে। আমার হয়তো একটা ক্রিয়েটিভ ভাবনাটা রয়েছে আর কাজটা রয়েছে। কাজটা রয়েছে মানে। এখনকার দুর্গা আপনি পুজোতে দেখতে যান? না, পুজোয় আমি আপনার দুটো দুর্গা দেখতে পাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। না, আর ওই তো একটা আমার অন্য কাজ দেখো না, আমি আগে পুজোর কাজ করেছি। কাজ করেছেন? হ্যাঁ, কোথায়? তুমি মানে লেক মার্কেটের কাছে একটা ক্লাব, তারপরে লেক গার্ডেন্স, বেহালায়। আচ্ছা। আমি বছর ৮ আগে আমি খুব কাজ করেছি। ৩-৪টে তো কাজ, ৪-৫ টা কাজ সেটা কি করেছি। শুধু মূর্তি না পুরো থিম? না, না, সম্পূর্ণ টেরাকোটা। সম্পূর্ণ? আমার যা কাজ হবে সব টেরাকোটা। সেসব তো নেই। আর তবে লাস্টে আমার একটা লেক গার্ডেন্সে আমি একটা দুর্গার কাজ করেছিলাম। আমার সঙ্গে কথা ছিল যে পুজোর পর আমাকে ওই কাজটা দিয়ে দেবে। প্রায় ৯ ফিটের দুর্গা আরকি। আচ্ছা, আচ্ছা। আ দুর্গা ছিল, লক্ষ্মী, সরস্বতী যেরকম থাকে হুম, হুম, আরকি। হুম। আমি আলাদা, আলাদা করেছিলাম এবং পার্ট বাই পার্ট। যে আর একটা মিউজিয়াম আছে, গুরুসদাই মিউজিয়াম বেহালায়। আচ্ছা। তো ওই মিউজিয়ামে আশিস বাবু ছিল। উনি বলেছিল কাজ আপনার মিউজিয়ামে রাখবে। সেভাবে আমি কাজ করেছিলাম। পুজোর পর আমার লোকেরা যখন কাজ আনতে যায় তখন ওরা ওই আ ওরা হয়তো কোনো কারণে কাজ দেয়নি। বলেছিল আমাদের নিয়ম আছে ভাসিয়ে দেওয়া। তো ওরা ও! সেই ভেঙে, ভেঙে ভাসিয়ে দিয়েছিল। তো তারপরে আমি তারপর থেকে আমি আর পুজোর কাজ করিনি। কিন্তু প্রাইভেট ২-১ জায়গায় করেছি। আমার কাজ আছে। আচ্ছা, কিন্তু বুঝতে সেগুলো পেরেছি। পার্সোনাল বাড়িতে কাজ। টেরাকোটা কেন আপনার বিসর্জন হলে অসুবিধা কি আছে? এটা তো যেতেই না, পারে। আমার একটা ক্ষোভ ছিল যে ওরা ভেঙে, ভেঙে পোড়া মাটির কাজ। খড়ের কাঠামো হয়, মানে এমনি হয়, সে ভেঙে দিয়ে ফেলে দিল সেটাই, বা সেটাই। কিন্তু আমার কাজ একটা কথা দিয়েছিল। তারপর থেকে মানে সে কথা রাখেনি। তারপর থেকে আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অফার এসেছিল কিন্তু আমি সে কাজ করিনি। স্যার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এতদিন ধরে আপনি কাজ করছেন, ঠিক আছে? আপনার প্রায় এত বছর হয়ে গেল মাটির সাথে। আপনার সাথে মাটির সম্পর্ক? তো মাটির সাথে আমার সম্পর্ক মাটির সাথে, সেটা তো আমার দুটো হাতই বলে দিয়েছে, তাই না? আমার দুটো হাত, অ্যা সে আমার কি না দিয়েছে, তাই না? হাত সম্পর্ক বলো, ভালোবাসা বলো, সুন্দর কিছু যদি বলো, আমার দুটো হাত। এই হাতের মধ্যেই আমার যে আমি যা বানিয়েছি, যা দেখছো, ঠিক, আমার দুটো হাত না দুটো থাকলে হাত। এটা হতো না। ঠিক। আর এই সম্পর্ক, ভালোবাসা মাটির সাথে আমার মনে হয় আমি যতদিন থাকবো সে সম্পর্ক থাকবে। কাঁচা মাটি আর পোড়া মাটির মধ্যে আপনি কোনটাতে বেশি পছন্দ করেন একটা ফাইনাল কাজকে? পোড়া মাটিটাই আমার কাছে সবথেকে ভালো। কাঁচা মাটিটা তো ওটা তো আর পোড়া মাটি না, মানে টেরাকোটা না যেটা আমরা টেরাকোটা নয়? বলি। কিন্তু পোড়া মাটিটাই হচ্ছে আমার কাছে একটা আপনার কাছে ফেভারিট। আর আমি যা কিছু করি পুড়িয়ে পোড়াই। ঠিক, ঠিক। আর সে পোড়ানোর যে একটা টেকনিক ব্যাপার থাকে হ্যাঁ, সেটা হয়তো আমি দেখো আমার যদি অ্যা গুরু বলো তাহলে হয়তো গ্রামের কুমোর একসময়। হ্যাঁ, হ্যাঁ। তাদের কাছ থেকে আমি দেখেছি মাটি বানানো, মাটি পোড়ানো কিভাবে করতে হয়, ঠিক। মাটি কিভাবে রং আনতে হয়, কি মিশালে কি, কি হয়। আমি তাদের কাছে অনেক কিছু দেখেছি, দেখেছি। তারপরে নিজে আমি এটা রপ্ত করেছি। একটু সৌভাগ্য হতে পারে আপনার ওই মাটি মাখা থেকে মাটি পোড়ানোর একটু দেখার জন্য। কোন জায়গায় পোড়ান? আর মাটি মাখেন কিভাবে? আমার চলো একটু তুমি আমায় দেখাই। এটাই আমার ফার্নেস। স্যার এখনকার যখন সময় হ্যাঁ। সেখানে অনেকে ফার্নেস মেশিনে ব্যবহার করছে সেখানে আপনি এখনো ট্র্যাডিশনাল কেন যাচ্ছেন?
দেখো মেশিনে মানে কি, আমি ট্র্যাডিশনাল, আমার ফর্মটা খুব ভালো লাগে। আমার ফার্নেসটা মানে উড ফার্নেস, মানে কাঠের। কাঠের 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 আগুনটা আমার কাছে খুব, হয়তো এখন অনেক গ্যাস বা ইলেকট্রিক বা যাই হ্যাঁ কিছু হ্যাঁ হোক, হ্যাঁ কিন্তু আমার এই কাঠের যে ইয়েটা না আমার কাছে খুব ভালো লাগে। আর আর আমি যে ধরনের কাজ করি, এত বড় বড় কাজ, ঠিক। এত বড় বড় কাজ, এগুলো কাঠের ছাড়া আমার মনে হয় না এটা করা সম্ভব। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বোঝাতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কিভাবে কাজটা হয়? কিচ্ছু না, আমার যে মাটি দোআঁশ মাটি, মানে একদম ক্ষেতের মাটি, একটা জায়গায়, শুধু আমার কাছে না সারা কলকাতায় আসে। ওই জায়গা থেকে আমার মাটিটা আসে, এই দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গা থেকে। আচ্ছা। এই মাটিটা আমার কাছে এলে আমি শুধু দুটো জিনিস মিশাই। একটা হচ্ছে ইটের গুঁড়ো হ্যাঁ। আর পাট। আচ্ছা। হ্যাঁ, সেটা পাটের কুচি সেটা কুচি করে। স্ট্রং হবার জন্য, মানে হ্যাঁ, জমাট বাঁধার জন্য। ওর একটা প্রসেস আছে, এই জন্য ইটের সুরকি মিশালে হয় কি, দেখো এই যে মাটি দেখছো না, ফায়ারিং এ যদি শুধু মাটি হয়, এর যে হিটটা এই বাইরে আসতে পারে না। ও ওই সুরকি থাকলে দেখবে আমাদের লোম কূপে যেমন আমরা দেখতে পাই না কিন্তু ঘাম হয়, তো সেম তাই এর যে হিটটা না, ওই ইট তো আর ছোট হয় না, ইটের টুকরো কিন্তু মাটি সিঙ্কেজ হয়ে যায়। ঠিক। কিন্তু ওটা না আলাদা একটা না ফিল্টারের মতো জায়গা সৃষ্টি করে। যার জন্য তুমি দেখো আমি কত বড় বড় কাজ করি, কিন্তু একটা কাজ দেখেছো কোনো কিছু খুঁত হয়েছে? হয়নি। ওই ইটের গুঁড়ো মিশাই বলে, কারণ ওটা না একটা ফিল্টারের মতো কাজ করে। এটা কি আপনার টেকনিক না এটা এটা মাটিরই আমাকে, টেকনিক? আমিও অনেকটা জেনেছি বা আমি নিজেও রপ্ত করেছি। রপ্ত করেছেন। পরীক্ষা নিরীক্ষা করে আমি নিজেই দেখেছি। হুম, ঠিক। একদম যে গঙ্গার যে, আমাদের গঙ্গার যে মাটি, সেটা তো কোনো মতেই এরকম কাজ হবেই না, আচ্ছা, সব ফেটে ফেটে যাবে। দোআঁশ মাটিতেই হবে এটা। হ্যাঁ, গঙ্গার মাটি একমাত্র কুমোরটুলিতে আসে। আর বাকি যত মাটি দেখবে সমস্ত ওই দক্ষিণ চব্বিশ পরগনার একটা জায়গা আছে, ওখান থেকে সব ঠিক স্যার, ধরা আমরা পড়ে। এখন মানে হাত দিয়ে আছি, হুম। পুরো জায়গাটা পুরো হ্যাঁ, গরম, আর তাই এই না? যে উনুনটা দেখছো না, এটা ইনসুলেশন ব্রিক্স দিয়ে করা। মানে আচ্ছা। এর না এটা প্রায় ৯০০ ডিগ্রি, ৮৫০ থেকে ৯০০ ডিগ্রি টেম্পারেচারে পোড়ানো হয়। এবং আমরা যে মুহূর্তে বসে আছি, এটা গতকাল এই সময় একটা হিট হচ্ছিল ২ দিন ধরে। ও তো আজকে শেষ। তো এটা প্রচন্ড তাপ থাকতো। আর বাইরটা দেখবে একদম ঠান্ডা। এটা ঠিক, ঠিক একরকম সেইভাবেই ইট তৈরি আছে, করা। সেই ইট দিয়ে তৈরি করা। হ্যাঁ, আর আগুনের যে ফ্লেমটা সেটা একে পোড়ায়, লাল করে। ঠিক। আর সাধারণত ৫০০ থেকে ৫০০ ডিগ্রি টেম্পারেচার থেকে আমাদের মাটি লাল হতে শুরু করে। আচ্ছা, আচ্ছা। তার আগে তো কাঁচা মাটি দেখেছো যেভাবে বানানো হয়, তার আগে এটা হয়। তো মাটিটা এইভাবে আমরা তৈরি করি। আমি তৈরি করে এবার কাজ করি। কাজ করার একটা প্রসেসও আমার আছে। ঠিক। আমি স্ল্যাব করে করি, কোনো সময় রোল করে। তো এই টেকনিকটা কেন আর্টিস্টরা করে না আমি সেটা আমি বুঝতে পারি না। কিন্তু আমার কাছে তো অনেকেই ওয়ার্কশপে আসে, ক্যাম্পে আসে। বুঝতে পেরেছি। আমি খুব কম মানুষকে দেখেছি, মানে আর্টিস্টকে দেখেছি যারা আমার মতো কাজ করেছে। আমার মতো আরকি। দেখুন স্যার, সময়ের সাথে সাথে শ্যাওলা-ট্যাওলা পড়ে মাটি দিয়ে কি এখন তো সুন্দর লাগছে না? দেখো খুব শুকিয়ে গেছে। বর্ষার সময় দেখতে এটা যেন একটা আলাদা অ্যান্টিক বলি না আমরা, হ্যাঁ। মানে পুরনো একটা লুক মানে দেয়। এও আস্তে আস্তে প্রাণ ফিরে পাবে বর্ষার সময় এই শ্যাওলা-ট্যাওলা দিয়ে। কতদিন এর টেক্সচার মানে লাস্টিং থাকবে এ? দেখো টেরাকোটার লাস্টিং এটা আমিও বলতে পারবো না, এইজন্য আমাদের যে এখন আবহাওয়া, জলবায়ু, আমাদের খুব পরিবর্তন হচ্ছে। কিন্তু আমার মাটির জলের নিচে অনেক কাজ আছে, অনেক পুরনো। তুমি ২০ বছর আগেকার কাজ একটুও কিছু হয়নি। যেই আমি যদি বাইরে বের করি বা আনি, তো দেখবে হয়তো আবহাওয়া-টাবহাওয়াতে একটু। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যেটা ফলো করেছি, হ্যাঁ, সেটা হ্যাঁ। হচ্ছে আমাদের না এই চৈত্র বৈশাখের দিকে না একটা হয় না, কাল বৈশাখী একটা হ্যাঁ, হ্যাঁ, ঝড় হয় হ্যাঁ, না? হ্যাঁ। সেই সময় যদি কোনো গাছের নিচে কোনো টেরাকোটার কাজ থাকে পোড়ামাটির, আচ্ছা। ওই যে কার্বন, গাছের পাতার সেই কার্বন, মুনাভা বা ওইটা বা আকাশে মেঘের যে একটা থাকে, সেটা টেরাকোটায় পড়লে না ওটা যতই হাই টেম্পারেচারে পোড়ানো হোক না কেন, ক্ষতি হওয়ার চান্স থাকে। আচ্ছা, এরকম ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু আপনার তো আমরা যে মানে অন্যান্য মন্দিরগুলো যেটা পুরনো, হুম, সেগুলো তো পোড়া মাটিরই। সেগুলো হুম। তাহলে এখনো পর্যন্ত স্ট্রং ভাবে কি করে থাকে ওগুলো? এই তখন যে পরিবেশ ছিল, অ্যা তখন ওরা বানিয়েছে। তারপরে এখন তো অনেক, যদি কম পোড়ানো হয়, অনেক মন্দিরের কাজ কিন্তু নষ্ট নষ্ট হয়ে হচ্ছে। যায়। আচ্ছা, আচ্ছা। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো সোমনাথ, আমি নিজেও এক্সপেরিমেন্ট করে দেখিয়েছি। পোড়াবার পর টেরাকোটা
আহ, তুমি যদি কোনো তৈলাক্ত জিনিসের মধ্যে চুবিয়ে রাখো হ্যাঁ, সপ্তাহখানে, তার লংজিভিটি কিন্তু খুব, সেটা নষ্ট হয় না। এক্সপেরিমেন্ট হ্যাঁ, হয়েছে। মোবিল আমার দেখো, যার কয়েক 2-3 জার মোবিল আছে, পুরা আচ্ছা। পোড়া মোবিল, যেগুলো খুব দামি কাজ হয়, খুব কস্টলি, সেগুলো না আমি পোড়াবার পর গরম অবস্থায় মোবিলে আমি চুবিয়ে রাখি। এগুলো সব নিজের হ্যাঁ, এক্সপেরিমেন্ট হ্যাঁ, কি? নিজের এক্সপেরিমেন্ট। স্যার জানতে পারি এগুলো নিয়ে স্যার একটু? এটা, এটার মধ্যে একটা ইতিহাস আছে। এটা আমার হয়তো একটু ভেঙে টেঙে গেছে বা এখন করা হয়নি। এটা আমার যখন আমার স্ত্রীকে আমি যখন ওই শ্মশানে নিয়ে যাচ্ছিলাম না, শ্মশানে যখন কেওড়াতলা শ্মশানে তোকে দাহ করা হয়েছে, যখন ইলেকট্রিক চুল্লিতে ঢোকানো হয়ে গেল না, তখন এটা কিন্তু একটা চুল, মানে একটা হয় না, একটা মানে ঢুকিয়ে দেওয়া হয় আচ্ছা। বাঁশের রেতের মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঢুকিয়ে দেওয়া হয়। তখন ঢুকিয়ে দিয়েছিল, তখন সেটা আমার মাথায় ছিল। তো ওই বছর, একটা বছর কেটে যাওয়ার পর আমি এরকম একটা স্কাল্পচার বানিয়ে, আমাদের যে হয় না, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, আচ্ছা। রবীন্দ্রনাথের গানটা কিন্তু খুব ভালো মানে, তখন সব শান্তি হয়ে যায়। তো আমার তখন মনে হয়েছিল ওই বছরে, 1 বছর বাদে আমি এটা করেছিলাম। এটা আচ্ছা, এটাকে কি আপনি বলতে চাইছেন যে আপনার স্ত্রী মিনু? হ্যাঁ, মিনু, ঠিক। দেখুন এবার তার ঘোমটা, তার ঘোমটা? তাকে আমরা দেখতে পাই না, কিন্তু হয়তো সে দেখছে, কিন্তু ওই যে ঘোমটাটাই মিনু একদম, বিশাল এক ভাবনা। একদমই তাই। চলো সোমনাথ, আমি দেখাই আচ্ছা, আমি হ্যাঁ, কিভাবে প্রসেস গুলো স্যার আমরা দেখব। তোমার আপন নাও। হ্যাঁ, স্যার একটা কথা বলি আপনাকে, হ্যাঁ, বলো। মানে আপনার যখন ইন্টারভিউ হবে, হুম, তখন আমি জানি আপনার কাছে এলে মাটি আমার ঘাঁটতে হবে, ঠিক আছে? নিশ্চয়ই। তো আমি জয়িত্র টিভিকে বলেছিলাম আমার যেটা লাগবে আপনাদের কাছ থেকে দেখে গেছিলাম এই অ্যাপ্রন, হুম। মানে শুধুমাত্র আপনাদের জন্যই করা, যে আমি দেখি মাটিতে আপনার কাছে এলে মাটি ঘাঁটবো না সেটা হয়? না, সেটা। মাটি তো ঘাঁটতেই হবে এটা। আর আমি কাউকে শেখাই, মানে আমার পয়সা দিয়ে আমি শেখাই না আজ আচ্ছা, অবধি। ঠিক। আমার কোনো স্টুডেন্ট, মানে যারা আমার কাছে কাজ করে, ঠিক। তারা আমার সাথে সাথে কাজ করে, আমি হ্যাঁ, তাদেরকে বলি ঠিক। যে টেরাকোটা শিখবার কিছু নেই, শুধু তুমি কাজ করে যাও, না, টেকনিক্যাল যে ফর্মটা আর ঠিক। মাটিটাকে তৈরি করা, ঠিক। আর টেকনিক তো তোমরা জানো, জানতে পারলেই সব শিখে যাবে, মানে ঠিক আছে। এখানে কিছু শেখার নেই। হ্যাঁ, প্রথমে আমরা তাহলে একটু মাটিটা হুম, নিয়ে বুঝে নিই। হুম। দেখো না, আমি দেখো এই মাটি না, এই স্ল্যাব করে রেখেছি। আচ্ছা, এইটারই কথা বলছিলেন। হ্যাঁ, আমি এগুলো বলছিলাম। আর এই মাটিটার সাথে আমি বলেছিলাম না, জুট মানে পাট আর ইটের টুকরো, ঠিক। মানে ব্রিক ডাস্ট আরকি। ঠিক। মানে ইটের গুঁড়ো মিশিয়ে এই মাটিটাকে, আর এই মাটিটা কিন্তু দোআঁশ মাটি। মানে আচ্ছা, একেবারে গঙ্গার মাটি না। এটা ক্ষেতেরই মাটি। হ্যাঁ, ঠিক। আপনি হ্যাঁ, এই ইটের কথা বললে যে হ্যাঁ, এইটার ভিতর দিয়ে ও হ্যাঁ, দেখো না এই জায়গা ইটটা, পাচ্ছে। হ্যাঁ, এই ইটটা তো আর ছোট হয় না। হ্যাঁ, কিন্তু মাটিটা ছোট হয়ে যায় মানে শুকালে। তো তখন কি হয় না, এই ধারে ধারে না একটা আলাদা একটা না ফিল্টারের মতো একটা গ্যাপ থাকে। মানে ব্রিদিং করারও হ্যাঁ, হ্যাঁ, জায়গা পায় হ্যাঁ। ওরা। যার জন্য এটা যখন আমরা এই যে এত বড় কাজ করেছি, হ্যাঁ, হ্যাঁ, দেখো এই এত বড় যে কাজ করছি না, ঠিক, ঠিক। এর মধ্যে ফাঁপা তো, এর ভিতরে যে হিটটা না, হিটটাও বেরিয়ে আসার জন্য না আমার আমার এগুলো হচ্ছে খুব দরকার। কাজে লাগে স্যার। আমার মানে পোড়ামাটির কাজের জন্য আমি তো মনে করি আমার কাছে খুব, এটা খুব তো সাহায্য আমাকে করে। একটু মাটি দিন। হ্যাঁ, নাও। আচ্ছা, আপনি দাও নরমালি হ্যাঁ, নরমালি মানুষরা এখান থেকে নিয়ে করে অন্যান্য আর্টিস্টরা। হ্যাঁ, আপনি বলছেন যে এইরকম হচ্ছে হ্যাঁ, প্রসেস। এরকম নিয়ে করলে এটাই হবে খুব ভালো। আর এইজন্য আমি খুব বড়, বড় কাজ করি। দেখো একটার পর একটা জমি, জমি, জমি। কি কি সুবিধা এটাতে? করব, ফর্মটা তো আমি জানি। আচ্ছা, আমার যে ভাবনাটা, আমি কিভাবে ওকে দাঁড় করাবো, ঠিক। কিভাবে কি করব, ওটা তো আমি জানি না। তো এবারে এটা মাটিটা যদি থাকে, আমি সেভাবে ওকে দাঁড় করতে শুরু করব। হ্যাঁ, এভাবে দেখো লাগিয়ে, না, আমি লাগিয়ে। তোমায় দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা। দেখো, এই মাটিটাকে আমি কাটবো। দেখো বলে আরো ছোট করে নেব। দেখো নিলাম। হুম, ঠিক, নিলাম। ঠিক। এইটা গণেশের উপরে এটা করবো দেখো। হ্যাঁ, এটা আমার সুবিধা হলো। এই যে দেখো না, এই যে হাতের এই ২ টো আঙুল, হ্যাঁ, এই ২ টো আঙুলই কাজ করে দেখো। আচ্ছা। চেপো। এটা এইভাবে করবে। এভাবে। দেখো এইভাবে করলে এরকম বাড়বে, হ্যাঁ, আবার এইভাবে করলে সোজা হবে, আবার এইভাবে করলে ছোট হয়ে যাবে। তা ঠিক। আমার তো এইভাবে একটু বাড়ানো দরকার না? তো আমি তাহলে একটু এইগুলো হচ্ছে টেকনিক, এটা আর টেকনিক। কিচ্ছু নেই। টেরাকোটা শিখবার আর কিচ্ছু নেই। শুধু এইটাই না, আমি জানি না কেন আর্টিস্টরা আসলে, টেরাকোটাটা আমাদের কাছে না একটা হার্ড ওয়ার্ক। হ্যাঁ, হ্যাঁ। হুম? খুব খাটতে হয়। হয়তো আমরা অতটা খাটতে পারি না, খাটতে চাই না। স্যার আমি একটা নাহলে কথা খুব জিজ্ঞেস মজার করি? কাজ হয়। একটা কত, কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, বলো। সেটা হচ্ছে আপনার কি কখনো মনে হয়েছে যে
এই মাটিটার যে মিডিয়ামটা আপনি ব্যবহার করছেন হুম। সেটার যদি ব্রোঞ্জ বা অন্য মেটেরিয়াল আপনি ইউজ করতেন, আজকে হয়তো মানে এর এর যে মানে হয় না সব দিক Value। থেকেই ভ্যালু অনেক বেড়ে যেত। অনেক অনেক। তো এইটা কি আপনি জেনে বুঝে মাটিটাই রেখেছেন নাকি? না সোমনাথ, আমি এটাও আমি বলি, আমি যখন কমিশন ওয়ার্ক করতে যেতাম বা আচ্ছা, করছি আচ্ছা। বা করতাম, ঠিক। তখন আমি ব্রোঞ্জেরও কাজ করেছি অনেক। কিন্তু না সে সময় আমার লাকলি আমি সব বিক্রি হয়েছে বা কিছু আছে। হুম। কিন্তু আমাকে সবাই টেরাকোটার স্কাল্পচার হিসেবে জানে। সেটা সেটা না অবশ্যই। বলল, আমরা আপনার ব্রোঞ্জের কাজ নেব না, টেরাকোটাই নেব। আর আচ্ছা। তখন থেকে আমি না সেটা ঠিক, হ্যাঁ, সেটা ঠিক। সেটা তখন থেকে না বরাবর সবাই আমার টেরাকোটাটাকেই পছন্দ করে। আমার মাটির কাজটাকে ভালোবাসে। রামকুমার, তোমার টেরাকোটাই আমার। আরো একটা প্রশ্ন করতে আর পারি? একটা, শুধু তাই না, আম নেওয়াটা তো দূরের কথা। আমিও যদি কোনো কাজ করি আমার হ্যাঁ, নিজস্ব হ্যাঁ। চিন্তাভাবনা, সেটাকেও আমি টেরাকোটায় করতে চাই। কারণ আমি জানি উম আমি যে কাজ করছি বা ঠিক, করে আসছি, ঠিক। রপ্ত করেছি, সেটা আমার একটা খুব মানে ভালো ভাবনা, বিষয়, সেটাকে আমি হারাতে চাই না। অ্যাকচুয়ালি আমি এটার করতে সঙ্গে চাই। আপনার আত্মিক টান হয়ে গেছে। এবার দেখো সামনে দেখো এই যে মাটিটা আমি তো এরকম করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো আমি নিচু করব। দেখো এইভাবে করে না আমি ছোট করব। ছোট করবেন এবার। দেখো ভিতরে কত হলো হয়ে গেল। এই হলোটা করার কারণ একটা হচ্ছে হালকা হয়, পোরটা ভালো হবে। আ ওজন তো কম হবেই, ওজন সেটা কম হবেই। আলাদা কথা। কিন্তু পোর ভালো হবে। একটা লেভেলে যদি মাটি থাকে, হ্যাঁ, তার হ্যাঁ। যে থিকনেসটা অনুযায়ী, সে মোটা করো আর পাতলা করো, একটা থিকনেসে তো ওটা পোড়ানো হয়। সেটা ঠিক। তো আমি যদি এক জায়গায় খুব মোটা থাকলো, এক জায়গায় পাতলা থাকলো, আচ্ছা তাহলে ঠিক। কিন্তু অসুবিধা হয়। বুঝতে পেরেছি। এটা অ্যাকচুয়ালি আমরা এইভাবে করে ফেলি। কিন্তু করা উচিত এইটা দিয়েই। হুম। এটা দিয়েই। না, এভাবেও তুমি করবে, কিন্তু যে ছোট, ছোট কাজগুলো কিন্তু হ্যাঁ, তোমাকে ফাঁপা করতে হবে, ফাঁপাটা ভালো করতে করতে হবে। হবে। একটা কথা বলতে পারি স্যার হ্যাঁ, এবার? বলো, বলো। আপনি তো কথা এখন বলছেন শিল্পী হিসেবে। হুম, আমাকে বলুন তো স্যার যে আমি ছাত্র হিসেবে মানে আপনি স্যার হিসেবে, হুম, টিচার হিসেবে হ্যাঁ, আমার কাজ কেমন হচ্ছে? কারণ আপনি একজন টিচারও। হুম। আমরা সবাই টিচার, আমরা সবাই শিল্পী কিন্তু। সেটাই। একটা জিনিস, তোমার এই প্রশ্নটার উত্তর আমি বলছি। আমি একটা ৩ বছরের শিশুর কাছেও আমি অনেক শিখেছি বা হ্যাঁ, শিখতে চাই। তারা যা করে, একটা ৩-৪ বছরের বাচ্চা যা করে আমি সেটা পারি না। হ্যাঁ? তার কাছেও আমার শিখবার আছে। আর একটা খুব বয়স্ক মানুষ, হ্যাঁ? আমি দেখেছি, আমি অনেক ক্লাস নিয়েছি একসময়। আমি দেখতাম হয়তো ৯০ বছরের কোনো বৃদ্ধা এসেছে। আমি বাইরে বলছি, বোম্বের কথা ঠিক, বলছি। ঠিক। সে কিন্তু টেরাকোটা কাজ করতে এসেছে। আমি জানি সে কতদিন করবে, মানে কিন্তু মানে শিখতে এসছে। হ্যাঁ, সে শিখতে এসছে। কি বলবো, আমি কার কথা বলবো? অনেক ভালো, ভালো লোকের কথা জানি। হুম? আকবর পদিমাসি, বিখ্যাত পেইন্টার। আমি যখন বোম্বেতে বিড়লা একাডেমি ক্লাস নিয়েছিলাম টেরাকোটা, তখন উনিও এসেছিল। আচ্ছা স্যার তো মাটিটা না একটা আলাদা, মানে মানে মাটি এরা মানে কি বলে না, রামকুমার একটা মান্না। এক্সারসাইজ না, রামকুমার তো আজকে হয়েছে। ও আমি একটু কিছু এই মেটেরিয়াল গুলো নিয়ে জেনে নেবো হুম, একটু। হুম, হুম, হুম। নাও, মানে নাও। কি, কি হয়? কত কিছু নাও না, এই দেখো। এই আমার হাতে বানানো একটা মাদুর। নিয়ে তুমি এইভাবে করতে লাগলে, হ্যাঁ, এইগুলোর এইভাবে দাগটা নাম এবার দিয়েছেন না শুধু বানিয়েছেন? আমি বানিয়েছি। নাম আছে তো? হ্যাঁ, এটা খন্তি। ওই যে রান্না করার খন্তিটাকে দেখো হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। কেটে, আমার যত বেশিরভাগ আমার হাতের বানানো। দেখো এগুলো আমি নিজে হাতে বানিয়েছি। আর এগুলি যে আমার কত সাহায্য করেছে, কত পয়সা আমায় দিয়েছে তুমি জানো না। একটা ফুটপাতের একটা অ্যালুমিনিয়ামের খন্তি আমাকে লক্ষ, লক্ষ এই টাকা পারপাস কি দিয়েছে। এটা? এটা এটা পারপাস? কাঠের এই যে কাঠ চেরাইয়ের যে মেশিন থাকে না? হ্যাঁ, হ্যাঁ। তার যে করাত, সেটাকে ভেঙে আমি বানিয়েছি। এটাকে বানিয়ে না আমি একদম রাফ করি। এগুলো আচ্ছা। না শুধু টেকনিক, টেক্সচারের জন্য এটা? টেক্সচার, টেকনিক, এগুলো জয়েন্ট ঠিক থাকবে, এ থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ। আমার স্টাইল। এটা নিজে, নিজে মানে ডেভেলপ করেছেন। এই হচ্ছে একটা ব্লেড। হ্যাঁ। এই এই যে দেখো, এটাও একটা অ্যালুমিনিয়ামের শীট। ঠিক, ঠিক। এগুলো সব হ্যাঁ, সব আমি বানিয়েছি। বুঝতে পেরেছি। এগুলো করে, করে আপনি রেখেছেন। আচ্ছা এগুলোর স্পেশাল কোনো কারণ? হ্যাঁ, সোমনাথ, এগুলো তো খুব ভালো কারণ। দেখো এই যে আচ্ছা, আমি আচ্ছা, দেখাচ্ছি, এখানে আছে। আচ্ছা। নিশ্চয়ই, দেখো, নিশ্চয়ই স্যার। এই যে দেখো এত বড় এই যে আছে না? ছোট জিনিসটা দেখাচ্ছি। মুগুর? না মগু না, এই ভিডিও। আচ্ছা, আচ্ছা। কি সুন্দর একটা হ্যাঁ, পাথরের হ্যাঁ। স্ট্রাকচার এসে যাবে। তুমি একটুকু না মন দিবে কাজটার মধ্যে, একটু ধ্যান দিলে দেখবে তুমি তো যখন এসেছিলে তার আগে কি ছিল? আমি তোমার সঙ্গে গল্প করতে আমি হ্যাঁ, এগুলো হ্যাঁ। করেছিলাম তখন। ঠিক। এখন হয়তো সময়টা হয়তো কম পেয়েছি। কিন্তু দেখো কত সুন্দর একটা স্ট্রাকচার দেওয়া যায়।
তোমার এগুলো ভালো লাগছে না। আমি তো যখন দেখি যে আমার এই কাজটা ভালো হয়নি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে এগুলোকে পরিষ্কার করলে তোমরা দেখো মনে হচ্ছে আমার এই যে গণেশের যে হাতির মতো সুরটা হয়তো ভালো লাগেনি। হুম ঠিক আছে, আমি একটু কেটে দিলাম, আমার হয়তো একটু এখানে উঁচু করতে হবে, দেখো আরে বাহ এই যে দেখো এইভাবে, এইভাবে আবার একটু উঁচু করলাম। মানে সেই ফ্লেক্সিবিলিটি রয়েছে হ্যাঁ এখানে হ্যাঁ রয়ে যাবে। দেখো সেই ফাঁপাটা আছে বললেই, হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ এটা আবার হ্যাঁ করছি, আবার জুড়লাম। মানে মাটি আমার কথা শুনবে, আমি মাটির কথা শুনবো না, কারণ আমি মাটিকে যেভাবে বলছি না ও সেভাবে কিন্তু করছে। ঠিক হ্যাঁ ঠিক এটা অন্য মিডিয়াম, অন্য মেটেরিয়াল পাবে না। এটা করা যাবে না না, এটা সেই জন্য না মাটি, আমাদের তো টেরাকোটা তো আজকের না, হয়তো হাজার হাজার বছর বছর আগে আগেকার টেরাকোটা। তো সেটা মানুষ সহজভাবে এটা নিজে ঠিক রপ্ত করেছে আর কি। এটা দেখো এবার, এই দেখো সোমনাথ, এই যে একটা মাটি নিলে, নিয়ে আবার একে ধরে এইভাবে, মানে একটা হাতের যে একটা ইয়ে থাকে না, হুম হুম একটা হুম থিকনেস, সেটাকে তুমি আনতে চেষ্টা এটা করবে। এটা কদিনের মধ্যে শেষ করতে হবে এরকম কোনো ব্যাপার আছে যে শুকিয়ে গেল তারপরে আমি টাচ করতে পারবো না, না এটা একটু শুকিয়ে গেছে কারণ আমি একটু বাইরে ছিলাম বলে। হ্যাঁ নাহলে একটা, আমার কাছে যে ধরো এই ধরনের কাজ ৩-৪ দিনের মধ্যে শেষ করতে হয়, কি ১-২ দিনের মধ্যে। নাহলে কারণ একটা সময় যত টানটা ঢাকা ইয়ে দিয়ে হবে রাখবে তত আর আচ্ছা আচ্ছা সময়, বা এটা শুকিয়ে যায়, কাজ করতে আরো একটু অসুবিধা হয় আরকি। কত বড় আপনি কাজ করেছেন লাস্ট মাটি দিয়ে আমি ৩২ ফিটের কাজ করেছি। যেটা আমি বললাম না, এই সাই গেট আছে হ্যাঁ হ্যাঁ সল্টলেকে ওই ঠিক স্টেডিয়ামের পাশাপাশি ঠিক উল্টো দিকে, ওটা ৩২ ফিটের কাজ আছে। তো সেটাকে আপনি মানে মুভ করেন কি করে ধরো ওটা ৩ ফিট বাই ৩ ফিট আছে, স্কোয়ার কাজ। তো ৩ ফিট বাই ৩ ফিট ওটা আমি মুভ করি, ধরো আমার তো ফার্নেসটা এত বড় নয়, আমার ঠিক। ফার্নেসটা ৩ ফিট। আচ্ছা আপনি এইটা দিয়ে যদি বোঝান তাহলে এই পুরো জিনিসটা তাই বানানো এই হয়ে গেল পুরো আগে জিনিসটা আমি বানাবার সময় বা বানানো হচ্ছে সেই সময় না, আমি একটা পাঠ করে কেটে নেন দিই, পার্ট বাই পার্ট করে নিই। আচ্ছা কারণ আমি জানি যে আমার ফার্নেসে কত হাইট করলে একটা পিস কি দুটো পিস ঢুকে যাবে, তো ঠিক সেইভাবে করতে হয়। তারপরে পোড়ানোর পর কোথাও ইনস্টল করতে হবে বা কোথাও কি করতে হবে, তখন আমি এটাকে সেট করি। বুঝতে পেরেছি স্যার তুমি দেখো না, এই কাজটা দেখো, এটা ১, ২, ৩, ৪ পিস আছে। চারটা না খুব সময় এটা ৮ ফিটের আমার কাজ। মনে হয় এইটা একটা আলাদা পার্ট হুম। এইখান থেকে না একটা আলাদা পার্ট। হ্যাঁ 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 এটাও খুব পুরোনো কাজ। এটা আমার যখন লকডাউন হচ্ছিল, সেই সময় বাড়িতে বসে বসে এই কাজ ঠিক করছি। কিছু কিছু কাজ আছে সব একটা করি। একটা মজা আছে যে আপনার কাজ মাটিটাই আবার দেখুন আস্তে আস্তে করে না, প্রকৃতিতে ফিরে মাটি আসছে না আমার কাজ বলে না, মাটি এমন একটা জিনিস, মাটির জিনিস যত পুরনো হয় বা যত বাইরে থাকবে না, ঠিক দেখবে তার একটা আলাদা রং আসে, সেটা তুমি কাঠে, পাথরে কিংবা মেটালে পাবে না। ঠিক মাটি অনেক রং বদলায়। পোড়ানোর কাছেও অনেক টেকনিক আছে। ধরো একটা ফার্নেস চালু হ্যাঁ করলে লাল হয়ে থাকলো, ঠিক তার মধ্যে তুমি ১ বস্তা সর্ষে ছিটাতে লাগবে। এই সর্ষে পুড়ে তার যে ও তেলের যে এইভাবে গন্ধ, হয় এটাও হয়। কিন্তু সেটা আগে হতো। এখন কেউ করবে? আচ্ছা এইভাবে ইমপ্লিমেন্ট করতে হতো আমি অনেকের কাছে শুনেছি, দেখেওছি। আমি নিজেও এক্সপেরিমেন্ট করেছি। ঠিক কিন্তু সেটা অনেক ব্যয় সাপেক্ষ বা বুঝতে পেরেছি অনেক স্যার খরচার ব্যাপার আছে। আপনার কাজের মধ্যে নারীর চরিত্রটা অনেক বেশি রয়েছে নারীটা হ্যাঁ হুম, আর সেটাও ও মানে ওটাকে কি বলবো আমি যে নুড যে রয়েছে হুম। সেটা কতটা জরুরি হয় এই ধরনের এটা কি পারপাসে আপনার করা এটাকে আপনি ইউজ করেন এইভাবে সোমনাথ, এটা আমি যদি বলো, এটা আমি নোট ব্যাপারটাই আমি অত বুঝি না। আমি অত পড়াশোনা করিনি। আমি অত আর্ট কলেজে গিয়ে নোট স্টাডি বা কিছু করিনি। কিছু করেন হ্যাঁ? আমার চোখ যেটা দেখেছে সেটাকেই আমি ফলো করেছি। আমার তো নোট ফিগার আছে শিব, কই আচ্ছা আমার তো নেকেড শিব আছে। ঠিক তুমি এখানে কেন, তুমি রামকৃষ্ণ মিশনেও দেখবে, আমার ওদের যে মিউজিয়াম আছে, ওখানে আমার নেকেড শিব আছে। কই কেউ তো কোনো অবজেকশন করেনি। আপনার দৃষ্টিভঙ্গিটাতে আমরা শুনতে চাই দৃষ্টিভঙ্গি। কিন্তু শুনতে অনেক চাই এটা আর্টিস্ট হয়তো ভাববে, আ আমি তো দেখেছি হুসেনকে নিয়ে অনেক কথা হয়েছিল, ঠিক বা অনেক তুমি তাহলে অনেক পিছিয়ে যাও। আমাদের সেই অজন্তা, হ্যাঁ ইলোরা বা হ্যাঁ যেসব মূর্তিগুলো, পাথরের মূর্তিগুলো ঠিক দেখো, কত নেকেড আছে, কত কিছু আছে। কই আমরা সেটা নিয়ে তো কিছু আলোচনা করি না। কিন্তু ভালো লাগে, ভালো তাই না? লাগে এইটাই ভাবি, তাই না? তা আমার এই কাজের মধ্যে দেখো না, আমার স্ত্রী বা আমার যে মাইথোলজি, এই যে মাইথোলজির উপরে, এটা কিন্তু একটা মাইথোলজির ফিগার।
হ্যাঁ, হ্যাঁ, আমি খুঁজে পাবে, দেখবে, পেয়ে যাবে। পাথরের একটা মূর্তি ছিল। ঠিক, ঠিক। তাকে আমি কি করেছি, মূর্তিটা ভেঙে যাচ্ছে বলে আমি বলছিলাম না, এটা মাইথোলজির উপরে আমি ও যে কাজ করি। হুম, হুম। একটা জিনিসকে আমরা হারিয়ে ফেলছি। ঠিক, ঠিক। সেটাকে আমি তুলে ধরার জন্য ওর গায়ে না একটা নতুন একটা ফুল, একটা পাতা দিয়েছি। ও আবার প্রাণ ফিরে প্রাণ পাচ্ছে। পাবে। তো কিন্তু দেখো সেটা ন্যাকেড ছিল কিন্তু। কই সেটা নিয়ে তো আমরা কোনো সমালোচনা করিনি বা রামকুমারকে কেউ কিছু বলেনি। ঠিক। হুম? তো কি বলে, শুধু শিব কেন, আমি তো অনেক কাজ করেছি। হ্যাঁ, হ্যাঁ? ন্যাকেটের উপরে। কই কেউ তো বলেনি। ঠিক। আ আপনি এক্ষুনি বললেন যে আপনি আর্ট নিয়ে হুম, স্টাডি করেননি, কোনো আর্ট হুম, কলেজে যাননি। হুম, এটা কি কোথাও কখনো আপনার মনের মধ্যে একটা ইয়ে থাকে যে এটা আপনি আর্ট কলেজ যাননি বলে হুম। হয়তো সেই জায়গাটা আপনি পান না? এই সোমনাথ, আমি যদি আর্ট কলেজে যেতাম বা আমি যদি এরকম নোট স্টাডি বা ফিগার বা কিছু আর্ট কলেজের যে না স্যার, আমি নুন স্টাডির সীমানা, কথা বলছি না। বাদ দাও। ওটা কমপ্লিট। এবার আমি পুরো আমি আর্ট। আর্ট কলেজের যদি আমি সীমানার মধ্যে থাকতাম, হ্যাঁ, তাহলে তুমি আজকে আমার এই সাক্ষাৎকার নিতে একটু ভাবতে বা ভাবতে। এত উৎসাহ পেতে না। কারণ আমি আমার মতো তৈরি করেছি। এটা তো হ্যাঁ? ঠিক, এটা তো হ্যাঁ? ঠিক, এটা তো ঠিক। তুমি দেখো আমার এত কাজের মধ্যে কোনো রিয়ালিস্টিক পাবে? আচ্ছা, আমি আপনাকে ভালো লাগানোর আমার জন্য যে শরীর, আমার যে ঠিক, ঠিক। ফিগার, এর মাপ, এ মাপ, মুখের হ্যাঁ, মাপ, চোখের মাপ, কত মেপে তারপর কোনো কাজ রিয়ালিস্টিক করতে নেই। হয়। কিন্তু আমার কাজের মধ্যে তুমি কোথাও খুঁজে দেখবে একটা ফিগার মানে এরকম ১০০০ টা ফিগার, প্রত্যেকটা কিন্তু আলাদা। তুমি দেখবে কোনো নারী বা মানুষ মানে যার মুখ, দেখবে তার চাহনি, তার ঠোঁট, তার ফিগার সব কিন্তু আলাদা। তুমি একটু দেখবে। ঠিক। হ্যাঁ? তো সেটা আমি আর্ট কলেজে যাইনি বলে বা শিক্ষাগত সেই যোগ্যতা নেই বলে আমি একটা জায়গায় পড়ে আছি। আমি অনেকে দেখেছি। উম এটা না বলার কিছু নেই। হয়তো আমার যখন খুব নাম হচ্ছে কাগজে-টাগজে, কোনো আর্ট সমালোচক আমার উপর খুব লেখালেখি করছে। খুব নামি পত্রিকা, ধরো আনন্দবাজার এরকম হুম, পত্রিকা-টত্রিকাতে আমার ছবি, ঠিক। আমার কাজের ছবি, আমার ছবি না আমার কাজের ছবি কাজের দিয়ে ছবি, হ্যাঁ। রামকুমারের খুব প্রশংসা করছে। আ তখন হয়তো কোনো আর্টিস্ট সেই সমালোচককে বলেছে, রামকুমারকে নিয়ে এত মাতামাতি কি আছে? ও তো একটা আ খুব অশিক্ষিত ছেলে, আর্ট কলেজের নয়, তাকে নিয়ে অত বলার কি আছে, অত লিখার কি আছে? তো আমি সেই লোকটিকে বলতে শুনেছিলাম। সে বলেছিল, সেই সমালোচক বলেছিল যে, "রামকুমার যেখানে পৌঁছে গেছে, তোমরা ৫০ বছর লাগবে তোমাদের সেখানে যেতে।" একদমই। আমার মনে হয় যে যারা আমি জানি না কে বলেছে। যে বলেছে হয়তো সে এখন কলকাতার গণ্ডির মধ্যে হোয়াইট কিউবের মধ্যে পড়ে আছে। আর রামকুমার এখন হুম। চলে গেছে আন্তর্জাতিক আর স্তরে। আর যিনি বাংলার মাটিকে নিয়ে যিনি গেছে। লেখালেখি করতেন তিনিও একজন খুব ফেমাস মানুষ। আমি তো আমার জায়গার মধ্যে রয়েছি এবং আমার জায়গা না, আমাকে তো সবাই কেউ তো কিছু বরঞ্চ তো বরং আরো সবাই আমার কাজকে খুব প্রশংসা করে। আজকে তোমাকে আমি বলছিলাম না, আমি যা কাজ করি বা আমার হাতে যা কাজ, আমার শেষ নেই, কাজের শেষ সেটাই, নেই। সেটাই। শুধু না এই দুটো হাত আমার প্রিয়। এই হাত আমার খুব বন্ধু। হাত আমার না, তুমি যদি প্রেমিকা বলো, মানে হ্যাঁ, আমি যদি প্রেমিক হই, হ্যাঁ। আমার যদি প্রেমিকা হয়, তাহলে হাত। এই হাতকে তুমি দেখো, আমি সুন্দর একটা মুখ বানাতে পারবো। সেটাই। সুন্দর একটা জিনিস বানাতে পারবো। এই হাত কি না করে দিতে পারে আমাকে? শুধু সময় অপেক্ষা রাখে, তাই না? আমি এখনো বলছি, অ্যা রামকুমারকে রামকুমার নিজেই জানে না। আমি নিজেই জানি না। আমি আচ্ছা। সারাদিন আমার রুল অনুযায়ী আমি উঠি, হুম? তারপরে আমার কাজের মধ্যে ডুবে যাই। আমার যখন ইচ্ছা কাজ করি। আমি কাউকে পরোয়া করি না। হ্যাঁ? হ্যাঁ। হয়তো আমি একজনকে শুধু ভয় করি এখন। আর কাউকে আমি পরোয়া কে করি না। কে কে? না, সে আমি বলব না। কিন্তু এছাড়া আমি মানে মানে কাউকে, ব্যক্তি না কোনো ঠাকুর? না, না, ঠাকুর না, কোনো আচ্ছা, ব্যক্তি কোনো হয়তো। ব্যক্তি। তাকে ছাড়া আমি কাউকে করি না। হয়তো তার কাছে সবকিছু আমি অর্পণ করে দেই। কিন্তু আ আমি এছাড়া আমি কারো দাসত্ব স্বীকার করি না। কারণ আমি জানি আমি স্বাধীন। আমার ইচ্ছা হলো আমি কাজ করব, ইচ্ছা না হলে আমি কাজ করব না। আ আরেকটা জিনিস, হয়তো তুমি যখন আমার এই পরিচয় নিচ্ছ বা সাক্ষাৎকার, তুমি বলবে, "তুমি এত বড় আপনি আর্টিস্ট হয়ে গেছেন, আপনার কোনো চিন্তা নেই, ভাবনা নেই।" সত্যি বলছি সোমনাথ,
আমি এখন যে কাজ করি বা যে কাজ আমার হাতে আছে আমি তো পারি না। আর ২-৩ বছর হয়তো কাজ জমা হয়ে আছে। আর মাঝে, মাঝে আমার নিজের চিন্তা হয় আমি কখন তাদের কাজ করব। তার অপেক্ষা করি। মানে কাজ করে উঠতে পারছেন না আপনি। তুমি বলবে তাহলে আপনি অ্যাসিস্ট্যান্ট রাখেন না কেন? দেখো টেরাকোটা না খুব হার্ড ওয়ার্ক। ঠিক। হয়তো সব আর্টিস্টরা করতে চায় না। ঠিক। আমি অনেক দেখেছি। হয়তো হতে পারে ওদের দোষ না। আমাদের বা নিজের। স্যার এটাও তো হতে পারে যে এই টেরাকোটাতে মানে ওই অন্যান্য যারা ওয়েস্টার্ন পেইন্টিং নিয়ে কাজ করছে হুম, বা আর্ট কলেজে গিয়ে পরে হোয়াইট কিউবে গিয়ে চান্স পাওয়াটাই ওদের হুম, মেন উদ্দেশ্য হয়ে যায়। হুম, হুম। এটাতে হয়তো সম্মানটা ততটা পাবে না সেই ভয়ে হয়তো এখানে আসছে না, এরকম কিছু ব্যাপার? সে কি সম্মান কেন পাবে না? আমি ভালো হলে আমাকে লোকে সম্মান না করবে। মাটি সে তো আমি মাটি আর্ট। নিয়ে কি হবে? এরকম ব্যাপার হ্যাঁ, হয়তো হ্যাঁ, কাজ এটা করছে। অনেক নাক সিটকানো হ্যাঁ, বলে না আমাদের বাংলায় বলে না গো, "এ মাটি আবার কি? এ তো কুমোর পাড়ায় কুমোররা মাটির কাজ করে, পোটারা মানে ভাঁড় বানায়, মাটির কোনো মূল্য নেই।" এটা না আমি অনেকের মুখে শুনেছি। আমি আমি একটা কিন্তু একটা জিনিস মাটি ছাড়া আমরা কিছু করতে পেরেছি। সেটাই, আর্ট কলেজে ধরো একটা মডেল করতে হবে। মাটির ছাড়া তো মডেল মানে করতে হবে না। পারবে না। মাটি ছাড়া কিছুই হবে না। একজন মহান বিজ্ঞ পণ্ডিতকে আমি বলতে শুনেছি যে আ যারা আর্ট কলেজে যায় না তারা হচ্ছে আর্টিস্ট নয়, তারা আর্টিসান। এটা মানে আমরা বলতে আর্টিস্ট না? আর্টিস্ট না, আর্টিসানস তারা। ঠিক আছে? এইরকম বলতে ও, শুনেছি। আমি যদি মনে করি হুসেন কি আর্ট কলেজে ছিল? আপনি ব্যাখ্যা দিলে আরো বেশি ভালো হয়। মানে না, আমি বলতে চাই না। তো মানে আমি আমরা তো জানতে পারবো যে কারা, কারা আর্ট কলেজে যায়নি যদি আপনি লিস্ট বলে দেন, তাহলে আমার দর্শকদের ভালো হবে যে জানা উচিত যে আর্ট কলেজ মানেই আর্টিস্ট এটা নয়। আমি একটা সাধারণ একজন শিল্পী। শিল্পী না, মাটি নিয়ে কাজ করি। মাটির মধ্যে ডুবে থাকি। মাটি আমার প্রিয় বিষয়, ঠিক, ভাবনা। কিন্তু আমি কারো সমালোচনার মধ্যে যেতে চাই না। সেটাই, সেটাই। অনেক বিখ্যাত মানুষ আছে, তারাও বড়, বড় মাপের মানুষ। আমি তো কোথায়? তবে হ্যাঁ, একটা জিনিস যে যতই বলুক ভিতরে, ভিতরে রামকুমারকে অনেকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। হয়তো তারা পারে না, হিংসাও করে। হিংসাও করে। স্যার আমি আপনার এই যে গ্যালারি রয়েছে, হুম, আমরা চাইবো যে আপনার যে বাসস্থান যেখানে আপনি থাকেন, হুম, হুম, চলো। সেটাও কিভাবে সাজিয়েছেন আমি একটু ও দেখার ইচ্ছা রইলো। আচ্ছা, এই যে শুধু দেখছো না হ্যাঁ, হ্যাঁ, সোনা, হ্যাঁ। এ কিন্তু আমার কনসেপ্ট। কোনটা স্যার? এই সবকিছু। হ্যাঁ, আমি কোথায় কি করব না করব। কারণ এগুলো না আমি করেছি। আমার কাজগুলোকে এখন তো কাজ নেই সব। সব হাইট গুলো ছোট, ছোট হ্যাঁ, বেশ জায়গাগুলোকে একবার ইউজ করে না? সুন্দর। আমার আর্কিটেক্ট যে প্ল্যানটা না একটু বসবে, আনন্দ করে। ঠিক। সুন্দর একটা আর্টের যে একটা সুন্দর পরিবেশ না? এইটা আমি বানিয়েছিলাম না, এই রুমটা এই গরমের সময় আর্টিস্টরা এখানে কাজ করার পর এখানে বসবে, একটু রিল্যাক্স করবে। এইটার জন্য না আমার এটা বানানো আরকি মজা একদম কনসেপ্ট না। ঠিক। এর নিচ দিয়ে হাওয়া আসবে, উপর দিয়ে কিন্তু সব কাউকে বসতে আপনি আর দেন না। না, সবাই আসে। এই দেখুন আপনি কি হ্যাঁ, করেছেন, আপনি তো হ্যাঁ, ও চারিদিকে, হ্যাঁ, তাই না? এখন এত কাজ হয়ে গেছে হ্যাঁ। এগুলো করতে হবে জিনিসপত্রতে ভর্তি। প্রচুর। তো এটা একটা স্কিন আছে। ওই মাঝে, মাঝে একটু আমার বাড়ির একটু ছবি দেখলাম, এ করলাম, এগুলো এইভাবে। গাছ রেখেছি, তার কাছেও কাজ রাখার জন্যও আমি বেশ বানিয়েছি। সেটাই, সেটাই। হ্যাঁ, আর আমার মিউজিশিয়ানের উপরে ভীষণ শখ। আমি মিউজিশিয়ানে প্রচুর কাজ করেছি বা করবোই বা হুম, ধরো হয়তো আমাদের একটা শখ ছিল। ঠিক। আমি হয়তো বাজনা বা কিছু হয়তো মারা গেছি। তারপরে আমি সেই কবর থেকে উঠে আসছে কোনো মিউজিশিয়ান, সে বাজনা বাজাচ্ছে। তো আমার যে কনসেপ্ট না কোনো ড্রয়িং নেই কিন্তু। ওই সেটাই দেখো দেখছি। দুটো হাত আর অত বড় একটা হয় না? আর আমি মানে এক্সপ্রেশন কিচ্ছু নেই। না আছে ডিটেইল চোখ, না আছে মুখ। কিন্তু দেখো ঘাড় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাঁকিয়ে বসে তুমি যদি এখানে সন্ধ্যায় বসে থাকো, হ্যাঁ? ৮টা, ৯টা, ১০টা অবধি তখন দেখবে এরাও তোমার সাথে, সাথে কথা বলবে, কথা গল্প বলতে করবে। চলে আসছে। আমি এটা অনুভূতি করি। আমি এটা মানি। হুম? এরকম মিউজিশিয়ান এ আমি অনেক কাজ করি। আচ্ছা, আচ্ছা। তো চলো আমার তোমরা। ব্যক্তিগত পারফেক্ট আপনার জায়গা, ব্যক্তিগত সুন্দর একটা জায়গা আছে হুম। যেটা আমার খুব পছন্দের। এটা হচ্ছে স্যার আমার সবথেকে ফেভারিট জায়গা। এত সুন্দর বানিয়েছেন। এটা না সন্ধ্যের সময় খুব ভাল লাগে। স্যার আমি এই জায়গাটা যেটা আমার সত্যি বললাম যে ফেভারিট, এই জায়গাটা নিয়ে একটু জানতে চাই যে কি ভাবনাতে আপনার
এটা বানানো? দেখো সোমনাথ, এটা না এক সময় একটা নিচু জায়গা পুকুরের মতো ছিল। আচ্ছা, যখন আমি এইটা করছিলাম তখন আমি ভাবছিলাম এখানে একটা জলেরও একটা কিছু ব্যবস্থা করবো। উঠে দেখতে পাবে মানে এটা না একটা মাছের শেপ আছে। ওই যে গাছটা হয়েছে না কাঠগোলাপ, ওর চোখটা কিন্তু মাছের চোখের ভেতরে ওই গাছটা, আর মাছের যে কানকো ওইটা আছে যেখানে ওই কাজগুলো রয়েছে, ঠিক। ওর মূর্তিটা রয়েছে। আর এইটা দেখো মাছের শেপ, হ্যাঁ, আর ওটা ম্যাচের লেজ। এটা মাছের লেজ। কিন্তু আমি এখানে আমরা বসেও সন্ধ্যের সময় একটু রিল্যাক্স করতে পারি, বিষ পান করতে পারি, এরকম আমার প্ল্যান। হয় না, কি সুন্দর বন্ধু। আর্টিস্টরা তো সাধারণত সবাই তো নিরামিষ না, এটা তো খুব মজা করে। তো এইভাবে না এটা মাছের শেপ করে করা, এবার এটাকে জলটাকে কি করে রাখা যায় বা রোলিং করা যায় ঠিক। সেটাও আমি একটু ভাবনা করে এটাকে এইভাবে করেছি। সিম্পল, কিন্তু এর থেকে অনেক ভালো ভালো এরকম ঝর্ণা দেখা যায়। হ্যাঁ, না তাছাড়া ওই একটা বিষ্ণুর হ্যাঁ, দিয়ে বিষ্ণু এর আগে ছিল একটা কালিয়া দমন, ওইখানে কৃষ্ণের ছিল একটা একটা। ছিল। তো আমি আমি অ্যাকচুয়ালি আমি কিন্তু বিষ্ণুর ভক্ত। আমার উপরে যে মন্দির আছে না, বিষ্ণুর মন্দির, ওখানেও আমার বিষ্ণুর মূর্তি আছে। ঠিক। আমি বিষ্ণুর ভক্ত। তা আমি দেখলাম শিব আমি বানাই, ঠিক আছে, শিব হচ্ছে মানে একদম মানে কি বলে সৃষ্টিকর্তা কিন্তু বিষ্ণু, আমি তো ব্রহ্মা বিষ্ণু। অন্য যে নাচ করার শিব, কিন্তু এখানে তাই বিষ্ণুর যে একটা অনন্ত সজ্জার যে ব্যাপারটা ছিল না, একটু সেটা তো এইটা করার পর ভাবলাম একটু জলটাকে এইভাবে রাখি। আর সব থেকে মজা হচ্ছে এই যে একটা আওয়াজ হয় না জলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা না অনুভব করা যায় সন্ধ্যের সময় তুমি যদি এখানে বসে থাকো, তুমি চিন্তা ভাবনা করো কিছু হবে, এই যে আওয়াজটা কিন্তু খুব যখন পুরো অন্ধকার হয়ে যায়, ওই আলো টালো জ্বলে একটা আলাদা পরিবেশ সৃষ্টি হয়। আলাদা পরিবেশ। আর মাঝে মাঝে যে স্যার বসতে হয় যে কারণের জন্য, হ্যাঁ, হ্যাঁ। সেটা কি সেটাও শারীরিক শারীরিক ধকলের জন্য না? না, হ্যাঁ, সারাদিন তুমি অনেক স্কাল্পচার থাকে না, সারাদিন খুব খাটুনি করছে, খাচ্ছে, সন্ধ্যার সময় দেখে তারা চলে যায়। একটা রিল্যাক্স সেটাও করার জন্য। একটু দরকার। দেখো আমাদের শরীরটা কিন্তু সব কাজ করছে, আমরা সারাদিন দেখো কত কাজ করছি, হাড় ভাঙা খাটুনি। ঠিক। হ্যাঁ, তো শরীরটাকে তো কিছু রিল্যাক্স দিতে হয়। ঠিক, তার জন্য একটু দরকার হয়। আর তার জন্য তাকে সেও একটু শান্তি করতে যায়, তাই না? সে সারাদিন তোমার জন্য খাটছে। আহ, আমার তো মনে হয় সেটা শরীরকে একটু দেখতে হয়। হয়তো তুমি বলবে স্যার আপনাকে দেখছি আপনি এত, হ্যাঁ ইদানিং একটু হয়তো কোনো কারণে শরীরটা একটু হয়ে গেছে, কিন্তু আবার ঠিক হয়ে যাবে আমি জানি। শরীর না হলে আমি কাজ করবো কি করে এখানে না? ঠিক, একদমই তাই। শরীর তো ভালোবাসতে হবে। তারপর দেখলাম আপনার যে প্রত্যেকটা অনেক ভারী, খুব প্রচন্ড ভারী, খুব ভালো কাজ। তাই না? আর আমি না এখন খুব বড় কাজ করতে ভালোবাসি। হ্যাঁ, হ্যাঁ। আগের যে কাজ হয়েছে না অনেক ছোট ছোট কাজ, এখন আমি একটু বড়, কারণ টেরাকোটায় যে এত বড় কাজ হয় সেটা আমি অনেক আর্টিস্টকে দেখাতে চাই। আর তোমায় বলেছি কিনা জানি না, আমি এই বছর শেষের দিকে না আমি ললিতকলা একাডেমিতে আমি সোলো করছি আর কি। আচ্ছা, সেটা কোন মাসে? নভেম্বর নাহলে ডিসেম্বর, আচ্ছা, সব প্ল্যান হয়ে গেছে। পুজোর পর। সেখানে না আমি দেখাতে চাই মানে আমার জার্নিটা আমি নিয়ে করব, আমি কিভাবে কোথা থেকে কোথাও গেলাম, কিভাবে গেলাম, এটা কয়েকটা কাজ করবে, প্ল্যানও আছে কিভাবে কি করবে। তো সেখানে আমি দেখাতে চাইছি যে আমি এত বড় টেরাকোটা হতে। হ্যাঁ, আমি যদি জিজ্ঞেস করি যে আপনার আগে বা হুম। আপনার নলেজে এরকম টেরাকোটা নিয়ে সারাটা জীবন কাটিয়েছে, এত বড় বড় কাজ, বড় বড় সাইজেও বড়, আর এত ভ্যারাইটি, এরকম কি আপনার আগে কেউ ছিল সেরকম কোনো আর্টিস্ট? না, আমার আগে আমি তো কাউকে মনে করতে পারছি না, বা আমি জানি না কেউ এত বড় বড় কাজ করেছে। আর ইদানিং তুমি অনেক পেন্টারকে খুঁজে পাবে, কিন্তু অনেক স্কাল্পচার বলতে গেলে আমি এমন ভালো কোনো স্কাল্পচার দেখতে পাইনি আজকের দিনে যারা এখন উঠে এসেছে ভালো কাজ করেছে। আগে যারা কাজ করেছে খুব ভালো কাজ, মাস্টার মানুষ কাজ করেছে। উম, কিন্তু এই এই যে জেনারেশন শুরু হয়েছে বা এই এটা দেখছো তুমি এখন যে এটা নিচ্ছ, এই সময় আমি তো সেভাবে কোনো স্কাল্পচারকে দেখছি না। তো টেরাকোটা কেন, টেরাকোটা তো ছেড়েই দাও, মেটাল বা আরো কিছু, কিভাবে আমি তো চোখে আমি পড়ছে না। চোখে পড়ে না। আজকাল অনেক বড় আর্ট গ্যালারি হুম, ও কিউরেটর যারা আছে, হুম। তারাই ঠিক করে দেয় যে কোন শিল্পী বড় আর কোনটা ছোট। আপনি কি মনে করেন শিল্পের মূল্য এখন বাজার ঠিক করছে?
আর সেই কারণেই এই যে শিল্পীরা উঠতে পারছে না, কিছু লিমিটেড শিল্পী ঘোরাঘুরি করছে আর একটা গ্যালারি আছে তারাই ঠিক করে, হ্যাঁ আমি হ্যাঁ, নাম বলতে চাই না, তারাই জানে কোন আর্টিস্টকে রাখবো কোন আর্টিস্টকে রাখবো না। এটা কিন্তু কলকাতার অনেক আর্টিস্ট জানে। হ্যাঁ, তো তাদেরও একটা দুঃখ থাকে যে এই আর্টিস্ট ছাড়া আর কারো কাজ নেবো না, এই আর্টিস্টকে তুলে ধরবো। হ্যাঁ হ্যাঁ, এটা থাকে। সেটা ওই গ্যালারির দায়িত্ব, গ্যালারি এখন যাকে নেবে রাখবে তাকেই করবে। সেখানে আমাদের কি বলার আছে আর্টিস্টের? ঠিক না, এটা শুধু আপনার ক্ষেত্রে না, পুরো ওভারঅল শিল্পীদের হ্যাঁ, ক্ষেত্রেই অনেক কথাবার্তা। অনেক আর্টিস্ট যে যে ওরাই প্রমোট করবে যাকে, সেই হচ্ছে শিল্পী, না হলে কোনো শিল্পী নয় ওটা। শিল্পী নয়, এটা ভুল ধারণা। তারা যারা যাদেরকে প্রমোট করেনি তারা কি শিল্পী নয়? আমি তো বলবো তারা ওদের থেকে আরো ভালো লড়াইটা ভাবে, বেশি হয়ে যায়। হ্যাঁ আরো ভালোভাবে। হ্যাঁ সেটা ঠিক। হ্যাঁ, কিন্তু তারা একটা লিমিটের মধ্যে রাখে। ঠিক ঠিক। আর সেটা কলকাতায় একটু হয়তো বেশি আছে, একটু বেশি আছে। তা আমরা তো সব কি বলে, আমরা সব আমাদের রাজনীতি পলিটিক আমাদের বাংলা পশ্চিম বাংলাতে একটা এইভাবে আমরা করি না। আমাকে হয়তো সবাই ভালোবাসে, সব দলই ভালোবাসে। এখন যে দল আছে সেটা আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমি কাউকে কিছু বলছি না। কিন্তু একটা থাকে না, একটা জায়গায় একটা ব্যাপার থাকে। মানে আর্টের ক্ষেত্রেও তুমি বুঝে দেখো, আজকে তো আমাদের সরকার অনেক কিছু করেছে, কিন্তু শিল্পীদের নিয়ে কত কিছু কতটা ভেবেছে? আমাদের শুধু হয় কি হয়, রাজ্য চারুকলা বলে একটা আর্ট ফেয়ার হয় না, আচ্ছা, এছাড়া আমার আর কি হয়, সরকার আর কি হয় আর্টিস্টদের নিয়ে? কিন্তু আর্টিস্টরা তো খুব খারাপ মানেন না, তারা একটু সৃষ্টি করে না। কি হওয়া কিন্তু উচিত দেখো তাহলে? তারা কিভাবে কাজ করছে, কিন্তু কাজ করে যাচ্ছে তারা। ঠিক না, কিভাবে তো উচিত এটা, যে কি করা উচিত তাহলে, মানে মানে নিশ্চয়ই নলেজের জন্য। আদেরকে তো সাহায্য করা দরকার সরকারের। কেন আমাকে যদি আমার ফুটপাতের গল্প আমি যখন সময় বললাম, হ্যাঁ আহ, মানুষ তো আমাকে সেদিন দুটো পয়সা দিয়েছিল বলে আমি খেয়ে নিচ্ছি সেদিন। সেটাই সেটাই, না হলে তো লড়াইটা করা যেত না। আজকের দিনে সরকার যদি, যারা আমাদের হাতের মেন, তারাই যদি না দেখে তাহলে আমরা শিল্পীরা কত আমরা নিজেরা ঠিক, ওদেরকে একদমই তাই, এটা দরকার। একদমই তাই। আপনাকে আমার যেটা এখানে আমি প্রশ্ন করতে যেই জায়গাতেই দাঁড়িয়ে, সেটা হচ্ছে যে আপনার কাজ তো বিদেশে গেছে, যেটা আমি জিজ্ঞেস করছিলাম। ওখানকার মানুষরা বাংলার মাটির কাজ, টেরাকোটার কাজ কিভাবে তারা অ্যাকসেপ্ট করে? শোনো, বাংলা বিদেশিরা না টেরাকোটাকে ভীষণ মানে পছন্দ করে। আমি আচ্ছা দেখেছি আচ্ছা, এখন ইদানিং করোনার পর থেকে হয়তো বাইরে মানে আসে না, নাহলে শীতের সময় আমার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অনেক বিদেশিরা এসে আমাদের কাজ নিয়ে শুরু করেছে। টেরাকোটার একটা আলাদা মর্যাদা আছে। আলাদা মর্যাদা হ্যাঁ, আছে। আর লন্ডনে আমি যে শো করেছিলাম, আমার তো বলবো আমার যে কাজ ওইখান থেকে গ্যালারিতে যে নিয়ে গেছিল একজন ড্রাইভার, টেম্পুর যে ড্রাইভার ছিল, সেও আমার কাছ থেকে কাজ কিনেছিল। এগুলো টেরাকোটার একটা আলাদা না একটা কদর আছে। বাংলার মাটি তুমি দেখো যে বিদেশিরা আসে আমার কাছে এখন গাইড আমি বারণ করছি, বা যারা জানে তারা নিয়ে আসে, নাহলে যারা আসে না বিদেশিরা তারা কুমোরটুলি যায়, বিভিন্ন জায়গায় ঠিক, যায়, বাঁকুড়া বিষ্ণুপুর যায় কেন? টেরাকোটার দিনে একদমই। মন্দির দেখতেছ, হ্যাঁ টেরাকোটার কাজ দেখতে, তাই না সোনা? আমরা তে- এবার আচ্ছা, আপনার যে চলো সোনা, ওই যে স্বর্গ রয়েছে, টেরাকোটা স্বর্গ, ওটা আমরা দেখার খুব ইচ্ছা রয়েছে। দেখেন সবই আমার সাথে চলো। চল, আপনার আপনার এখানে আসা, আমাদের এখানে একটা দিন কাটানো, এটা আমাদের সৌভাগ্য স্যার। আসো। পুরোটা টেরাকোটাতে ভর্তি, মানে কিভাবে আপনি, মানে টাইলস হ্যাঁ, হোক বা মানে মূর্তি তো রয়েছে যখন এই পুরোটাই। বাড়িটা যখন করেছিলাম না, হ্যাঁ, তখন আরো একটু নিচু ছিল, আস্তে আস্তে রাস্তা উঁচুর জন্য একটু উঁচু করা হয়েছে। আচ্ছা, এই সম্পূর্ণ আমি টেরাকোটা দেখো, আর এগুলো রং আছে কিন্তু আলাদা দেখো। এই যে টেরাকোটা দেখছো না, এগুলো কিন্তু সিরামিকের রং দিয়ে পোড়ানো। হুম, আচ্ছা, তাহলে ঠিক ঠিক। একসময় এইসব, এটা আমার একটু স্ত্রী, স্যার ওভারভিউটা আমরা, আমার স্ত্রীকে নিয়ে বানিয়েছিলাম এটা না? একটা কাজ, কত কাজ। আমার মায়ের উপরে কাজ করেছিলাম, ছোটবেলায় মাকে কিভাবে দেখেছি, আচ্ছা, ওই শ্যাপলা ফুল তোলা, শ্যালু, ও পাখি,
হ্যাঁ ওর স্ট্যান্ডটা আছে নিচে ওইটা ঠিক ঠিক স্যার, এইটাও কি আপনার এই তাহলে হ্যাঁ বানানো আপনার? সব, হ্যাঁ সব এগুলো কি যাচ্ছে। মানে বানাবার সময় ছবি আঁকে না মাথা থেকে সব আসছে? না, ওই সময় একটু স্কেচ করে নিই আর স্কেচ করে। মাথায় তো থাকে। এখন খুব ড্রয়িং করি। হ্যাঁ, তো আবার তখন যে ফায়ার পোড়ানো হয়েছে না, এই দেখো আমি সেরামিক্স এর রং দিয়েছিলাম। রংটা দিয়েছেন। এটা ভালো টেম্পারেচার করেছি। এগুলো দেখো এইসব আমি এক সন্ন্যাসী বানিয়েছিলাম। মানে পুরনো এটাকে আরেকবার ভাটিতে দিতে হবে। খুব পুরনো, ডবল করে পুরনো। ভাটিতে দেওয়া যায়? হ্যাঁ, তাতে কি হয়? দিচ্ছি তো। তাতে আরো ভালো ফায়ারিং হয়ে যায়। আচ্ছা। নষ্টটা হয় না। নষ্ট। এইটা অনেক পুরনো কাজ। বোম্বে গেছিল, এর মুখটা করা হয়েছিল আবার ভেঙে গেছে। ভেঙে মানে আর ফায়ারিং হয়নি। এটা এইটুকু বানাবো মুখটা। আচ্ছা। এগুলো হয় অনেক সময়। ধরো অনেক কাজ থাকে না, ধরো টেরাকোটা, কোনো মন্দিরের টেরাকোটা নষ্ট হয়ে গেছে। আমরা কি করি? তাকে বালি সিমেন্ট দিয়ে বন্ধ করি। তা না, ওইখানে আবার মাটি দিয়ে আবার একটা বানানো যায়। সেম তাই আমি আবার এইখানে একটুকু মাটি দিয়ে আরেকটা মুখ বানালাম। কেউ ধরবে কি করে? আবার পরে যখন ফায়ারিং এর পর ওই মুখটাকে শুধু ফায়ারিং করলাম। ফায়ারিং এর পর এটাকে ধরে নিলাম, আবার লাগালাম। তারপরে এটা দেখো, এই যে বলছিলাম না জলে থাকলে দেখো কোনো ক্ষতি হয় না। প্রায় ১০-১৫ বছর ধরে আছে। জলে থাকলে টেরাকোটা নষ্ট হয় না। কারণ ওটা হাওয়া পায় না তো। এখানে মাছ আছে, কচ্ছপ আছে। কেউ এত কচ্ছপ আছে? হ্যাঁ, হ্যাঁ ২ টো কচ্ছপ আছে। জায়গাটাও খুব সুন্দর না স্যার? বসার জন্য। দারুণ দারুণ স্যার। এমনি ফ্রি টাইমে কি করা হয় স্যার? ৭টা থেকে ধরো আমি কাজ করছি, আবার এই দুপুরে লাঞ্চ করলাম, করলাম, একটু ১০ মিনিট রেস্ট নিয়ে আবার কাজে গেলাম। ঠিক। ৬টা ৬:৩০টার পর আমি কিন্তু আর কাজ করি না। ৭টা থেকে ১০টা অবধি ওই গ্যালারিতে বসে কারোর ফোন, হোয়াটসঅ্যাপ বা কিছু এগুলো আমি দেখি বা কাউকে ফোন করা। তাই যারা জানে ওই সময়টা ফোন করে। তারপরে এসে খেয়ে দেয়ে আবার শুয়ে পড়ি। সকাল ৭টা থেকে আচ্ছা। প্রায় ১২ ঘন্টা কাজ করেন? যখন ইচ্ছা। এবার যদি বলো কোথাও ঘুরতে-টুরতে যাও, হ্যাঁ, মাঝে, মাঝে শান্তিনিকেতন গেলাম, গ্রামের বাড়ি গেলাম। জি। এইভাবে ১ টা থেকে ৩ এ যাবো কাটিয়ে আসি। এটাই আমার একটু রিল্যাক্স হ্যাঁ, ভালো লাগে। এটা স্যার আপনার এটা আমার না আগে মানে স্টোর মতো আরকি। এটা আগেও আমি এখানে কাজ করতাম। না এখন এত কাজ, দেখো কত পুরনো, পুরনো কাজ। এখানে অনেক কাজ দেখতে হবে, সব পুরনো। এটা মেটালের কাজ জানো? মেটালটাকে আপনি করেছেন? হ্যাঁ, না আমি মডেলটা করেছি। মডেলটা ঢালাই করেছেন। আমাদের। কারণ আমি এখানে ফাইবারের মনে হয় কিছু না, দেখতে এগুলো পাচ্ছি। ফাইবারের উপরে আমি মেটাল শিটকে পিটিয়ে করা। এগুলো শুধু ফাইবারের না। ফাইবারের মডেল করে আমি মেটালের করেছি। এখন যাবে সোমনাথ উপরে? হ্যাঁ, উপরে যাও স্যার। তো পুরনো কাজ। মানুষ করে উঠতে পারছে না আর আপনার শেষ হচ্ছে না। আসো সোমনাথ। এটা হচ্ছে আরেকটা জায়গা, তাই তো? হ্যাঁ, এটা আমার আরেকটা জায়গা। আচ্ছা, একটু কি আছে মানে একটু পরিষ্কার-টরিষ্কার করা আছে তো যার জন্য একটু এলোমেলো। না, কোনো অসুবিধা নেই। এখান থেকেও আবার উপরে আমি একটা জায়গা করেছি যেখানে বসা আর একটু রিল্যাক্স করার জায়গা। হ্যাঁ, আর এটা আমার স্ত্রীর জায়গা। এমনি ছবি আরকি। এটাকে হ্যাঙ্গিং ও করতে পারিনি, এখান থেকে হ্যাঙ্গিং জাস্ট রেখে দিয়েছে। আমার মেনু। আর এটা কোথায় তোলা জানো তো? আ কঙ্কালীতলা আছে না? হ্যাঁ, হ্যাঁ। বোলপুর। শান্তিনিকেতনে কঙ্কালীতলায় একটা মন্দির আছে। ওই মন্দিরে মেনু বসেছিল। আমি তুলেছিলাম। সুন্দর, সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এসবগুলো এগুলো দেখো, হ্যাঁ, এগুলো সব মেনুর কাজ। কাজ। এই দেখো 'সাত ভাই চম্পা' সে কবে প্রায় ১০-১২ বছর আগে। হয় না 'সাত ভাই চম্পা', আর একটা মেয়ে আছে পারুবু। এইটা নিয়ে কাজ সব করে। করে দিয়েছেন। সব তাহলে কি যখন হুম। মানে উনি ছিলেন হুম। তখন উনিও একদিকে কাজ করছেন আর আপনিও একদিকে আমিও কন্টিনিউ একদিকে কাজ কাজ করছেন, তাই তো? তুমি দেখো ওরে একজন বাবারে এত! কত কাজ করেছে। ভাবা যায়? হ্যাঁ? আমি সব প্রিজার্ভ করে রেখেছি। মানে হয়তো এখনো অনেক কাজ এদিক ওদিক আছে। আর এই যে সব এ তো টুকরো আছে প্রচুর না? কাজ। দেখো, ওর জন্য আমি নিজে এটা বানিয়েছি। হ্যাঁ, এটাকে আপনি কি বলছেন? এই জায়গাটা? ওটা ওর মিউজিয়াম। এইটা আমার? হ্যাঁ, এটা মেনুর মিউজিয়াম। এই যে দেখো, আমি সব র‍্যাক করেছি ওর কাজগুলোকে প্রিজার্ভ করে রাখা। আর এইখানে আরেকটা দরজা মানে এটা এখানটায় এখানে আমার মানে থাকার জায়গা। মাঝে, মাঝে থাকবো আমি। এখানে একটা প্লাই হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে একটা খাট বানাবো। বানানোই আছে এটা খালি প্লাই দিয়ে আমি যে ওই টেরাকোটার ব্লক করছি না, সেভাবে ব্লক করে একটা খাট বানাবো টেরাকোটার। আর এখানে সব এই যে কঙ্কালীতলা দেখছো না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কঙ্কালীতলায় মিনু গেছিল। ওই সময় তো ক্যানভাসে দেখো আমি করে নিয়েছি।
একটা স্কাল্পচার না সত্যি করে স্কাল্পচার আর কত কম বয়স না? হয়তো 45 টাইপ। হ্যাঁ, সেটাই বলছি। না, হ্যাঁ 48 না কিছু একটা ছিল। না 40, হ্যাঁ আচ্ছা, 48। আচ্ছা। উনি কোভিড এর সময় চলে গেছেন কি? কোভিডের পর, হ্যাঁ সেই সময়, কিন্তু কোভিড নয়, এই দুজনে শুয়ে আছি, বললো বুকে যন্ত্রণা করতে করতে 6 থেকে 7 মিনিট। সঙ্গে, সঙ্গে। হ্যাঁ, তারপরে ওই কোভিডের সময় কেউ নিতে চাইছে না, আমার সেই লোক, পাড়ার লোক, আমি না বিপদ সেই সময় দেখি, ভয়ে কেউ কবির কবির বলে আসে না। মানুষ কত নিষ্ঠুর হতে পারে। কিছু মানুষ, কিছু মানুষ আবার খুব ভালো। আমি সব মানুষকে করব না, খারাপ ভাববো না। হুম? এসব নিয়ে। আপনার এই জায়গাটা না একটা আলাদা ছোট্ট, ছোট্ট আলাদা জগৎ। জগৎ। ছোট্ট, ছোট্ট জগৎ না? ছোট্ট রুম, ছোট্ট বেড, একদম সিলিং ছোট্ট, সবকিছু ছোট্ট। মাঝে, মাঝে আ এই তো নতুন করেছি সবে। আগে পুরনো ছিল তো, হ্যাঁ, এখন হ্যাঁ। রং টং করেছি। এবার সাজানো-টাজানো হয়নি, খাট হয়ে যাবে। আ ওয়াইনের গ্লাস, আমার আমার বিয়ার খুব ভালো লাগে। এটা? হ্যাঁ, আচ্ছা। জানেন, মানে সব জায়গায় মোটামুটি আমার রাখা আছে। আমার বিয়ার খুব ভালো লাগে। আপনার? মাটির কাজ করি তো, লাইট বিয়ার, মানে স্ট্রং না। আমি একটা বাডওয়াইজার বলে একটা লাইট বিয়ার থাকে। আচ্ছা। সনাতন যখন এসেছিল, সে পেটি এনে দিত। বাহ! তো ঠিক। আসতো না। আপনি এত সুন্দরভাবে পুরো ব্যাপারটা সাজিয়েছেন। ছোট্ট, ছোট্ট সিঁড়ি, খুব সুন্দর লাগছে। আর এখান থেকে কি সুন্দর দেখতে লাগছে জায়গাটা। সাজানো হয়নি তো, হ্যাঁ? ওইগুলো যখন সাজাবো না, হ্যাঁ, হ্যাঁ। ওই যে মূর্তিগুলো, ঠিক। ওইগুলো দেখুন স্যার আপনার কি অবস্থা। মানে আর কিছু বাকি রাখলেন না বলুন? সব মাটি? সব মাটি। এগুলো ভাঙার চান্স থাকে না কোনোভাবেই? না, সেভাবে এটা করা আছে আর কি, শোনো। এখানে আপনার কৃষ্ণর মূর্তি। আমার হাতে বানানো। বাহ! বাহ! যখন এটা বৌদি ছিল, আচ্ছা। তখন এটা বানাচ্ছিলাম। এখানে তখন বানাচ্ছিলেন? আর বেশি হয়নি, এতটা হয়েছিল। ও কি খুশি! আর তখন এইরকম ছোট্ট ছিল। পরে আমি এটাকে বাড়িয়ে, এই দেখো এই কালি, বাহ! স্যার এই জায়গাটা দারুণ তো। হুম। আচ্ছা। এটা আমরা প্রিয়, আমার হাতে বানানো। আমরা রং করে পোড়ানোর পর, এখন এবার ২-৩ মানে এখন মেয়ে করে পূজা, মানে রং করে, হুম। পূজা করে। আর মেয়ে রাধাকৃষ্ণ খুব ভক্ত। হ্যাঁ? আচ্ছা। ও তো এটা শুধু রং করেছেন, পোড়ামাটি রাখেননি এটা? পোড়ামাটি আছে। না, না মানে রং করেছেন। হ্যাঁ, পোড়ামাটির উপরেই রং করা। রংটা করা। এটাও আমার বানানো এখন। আচ্ছা এ কে? এ আমার নাতি। হাতি। তোমার নাম কি? এসো দাদুর কাছে এসো। ও খুব ভালো মাটি- কাজ করে। আমি সেটাই বলতে চাইছি। তুমি কি ওই মাটির কাজ করো? ২-৩ বছর বয়সে না, ও যেখানে এখন তো ৫ বছর। ও ২-৩ বছর বয়স থেকে খুব ভালো মাটির কাজ করে। তুমি নিজে কি মাটির তৈরি করতে পারো কিছু? কি তৈরি করো তুমি? পাখি না, পাখি? তুমি কার করো? শিব কি বলো? টিপ শিব ঠাকুর বানাতে জানো? ওরে বাবা! আর পোড়াতে জানো? হুম। তোমারটা পোড়ানো হয়েছে কখনো? তোমার কাজটা পোড়ানো হয়েছে? শক্ত হয়ে গেছে লাল মতো? বাহ! 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 আমি ঘরের মধ্যে বানিয়েছি। কি? হর হর মহাদেব। হর হর মহাদেব। আর তোমার নাম কি? অনেক নস্কর মানে আচ্ছা। হ্যাঁ, কি বললা? অনেক নস্কর মান্না। আচ্ছা, মান্না অনেক তাই। নস্কর মান্না। এইটা কি এটা আমার বসার ঘর। বসার ঘর, তাই তো? আরে স্যার সব কি করে পসিবল? চেয়ারও মাটির, সমস্ত কিছু মাটির? সব হ্যাঁ। এটাও অনেক পুরনো হয়ে গেছে, ধরো প্রায় ১৬-১৭ বছর আগেকার। আচ্ছা। আমি না এটা একটা লোহার একটা স্ট্রাকচার করে নিয়েছিলাম। কারণ আমার এখানে কোনো কাঠের ফার্নিচার নেই। এই যে কাজগুলো দেখছো না, এই যে বসার মড়াগুলো, এগুলো টেরাকোটার, এগুলো একদম প্রথম। ধরো ৩০ বছর আগে। ঠিক। স্যার বসুন, স্যার বসুন। না আমি বলছি যে স্ট্রাকচার যেটা আছে মেন ওয়েট ওই লোহার উপরে আছে। হুম। তার উপরে এটাকে হ্যাঁ, অর্নামেন্ট তার সাজানো। উপরে আমি টেরাকোটাকে দিয়ে একরকম আছে, আটকানোর যে জিনিস আছে মেটেরিয়াল, সেটা দিয়েই আমি এটা আটকেছি। এইটা যখন আমি বানিয়েছি, আমার তো তখন ফার্নিচার ছিল না, তো ঠিক। বসার জন্য কিছু দরকার। ঠিক। তখনই আমি প্ল্যানই করেছিলাম যে এরকম চেয়ার বানাই। বুঝতে আর পেরেছি। এই যে ডিজাইনটা দেখছো না, এটা মায়া সভ্যতার। আর এই যেসব, এটা মায়া হ্যাঁ। সভ্যতার উপরে কাজগুলো। আর এগুলো ইজিপ্টের উপরে। তো আমি একসময় যখন কমার্শিয়ালি কাজ করেছি না, তখন এইসব কমার্শিয়ালি কাজ এগুলো করতাম। ইজিপ্টের কোনো মিউরাল বা কিছু। তো আমার যে চেয়ারের যে ডিজাইন দেখছো, মায়া সভ্যতা। মায়া যে
যে লোকশিল্পটা আর কি, মায়ার যে ফোক আর্ট। মানে মাটিকে আমি- দেখার যে দৃষ্টিভঙ্গি আপনি পুরো চেঞ্জ করে দিয়েছেন, হ্যাঁ, পুরো একদম। চেঞ্জ, মানে মাটি হ্যাঁ, অন্য এটা অন্য হয়তো অন্য ব্যাপার করে তোমরা দিয়েছে। বলবে হয়তো আমি অতটা বলতে পারি না বা চাই না বলতে। হ্যাঁ। আমার কাজ নিয়ে আমার কাজ নিয়ে আমি বেশি প্রশংসা করতে চাই না। সেটাই সেটাই। আমি জানি আমি যদি ভালো কাজ করি বা আমি যদি ভালো মানুষ হই, লোকে আমায় বলবে, তাই না? আমার অত করার কি আছে? হ্যাঁ? তো কতটুকু কাজ করেছি জানি না। তবে এইটুকু দুটো হাতে যা পেরেছি করেছি। এইখানে মানে লিমিটের হয়তো বাইরে বা একটা বয়সের সঙ্গে, সঙ্গে একটা ঠিক। এনার্জি কমে কিন্তু আমার মনে হয় আমি এখনো আরো কাজ করব, আরো কাজ করতে চাই। রোজ ঘুম থেকে উঠার পর প্রণাম করে শুধু মানে ঈশ্বরকে বলি যেন আমি আজ সারাদিন কাজ করি। কিন্তু যতটা ভাবি অতটা হয় না। হ্যাঁ? আমরা ঠিক। যত ভাবি ততটা কি হয়? হয় না। আমি হ্যাঁ। এতক্ষণ সময় কাটালাম, আপনাকে নিয়ে এত আলোচনা করার চেষ্টা করলাম, আপনাকে বোঝার চেষ্টা করলাম। আ একটা জিনিস আমি নিজে উপলব্ধি করতে পারলাম, সেটা হচ্ছে আপনার মধ্যে যেমন করে মাটি হচ্ছে একটা আছে মাটির মধ্যে, সেরকম আপনার মধ্যেও একটা আ ব্যাপার রয়েছে যে আপনি কোনো যে আপনার ফিলিংস রয়েছে কখনো কোনোটাই লুকান না। আপনি যেমন আবেগ তাড়িত, কখনো চোখে জল এসেছে, কখনো স্টাইল করার জন্য চশমা পড়েছেন মজার জন্য। কখনো, মজা করতে খুব কখনো ভালো লাগে। আপনি মানে বলেছেন যে, "হ্যাঁ, আমার খুব ক্লান্তি হয়ে গেলে বিকেল বেলায় তো একটু বসতে হয়, না হলে তো হয় না।" মানে আমাদের সত্যি এটা সারাদিনের এটা উপলব্ধি। খুবই ভালো লাগলো আপনার সঙ্গে সময় কাটাতে পেরে। আপনি অনেক ভালো থাকবেন, আরো অনেক দিন আপনি কাজ করে যান এইভাবেই। আর আপনি সুস্থ থাকবেন স্যার। আমি খুব খুশি। হ্যাঁ, ঠিক। সোমনাথ দেখা আমি হাতের কাছে না আ খুঁজতে তো দেখতে পাচ্ছ আমার জগৎটা অনেক বড়। অনেক বড় স্যার। কোথায় খুঁজবো? আমি হাতের কাছে ঝাঁপিলাম। রিল্যাক্স করছে না? আচ্ছা, রিল্যাক্স করছে শুধু না, মানে আমি বলছি যে আপনার যেহেতু প্রিয় আ মানে আপনার গণেশ। সন্তানের মতন আপনাদের ঘরের মেম্বারের মতো, গণেশ আমি বলি যে ও আমার ফ্যামিলির মতো একজন। ফ্যামিলির মতন একজন। তো আর আপনি দেখো গণেশই তোমাকে দিলাম। আর দেখো এটা একদম ধুতি কাপড় পরা সিম্পল। আর ২০২০ দেখো। আচ্ছা ২০২০ হ্যাঁ, এই যে ২০২০। আপনি যতটা স্নেহে এটা বানিয়েছেন তার থেকে বেশি স্নেহে আমরা আমাদের যত্নে রাখবো। আজ থেকে আমি খুব খুশি আছি। যতদিন থাকবে তত দিনের থেকেও বেশি রাখবো স্যার। অপূর্ব, অপূর্ব স্যার সত্যি। অনেক ধন্যবাদ স্যার। At Pencil to Pixel Creative Designs. Whether you need bold branding, compelling content, or high impact marketing, our highly creative team is here to deliver. Let's create something extraordinary. Pencil to Pixel Creative Designs.